আরোহী, লম্বা লম্বা শ্বাস নাও। আর একটুখানি, আমরা প্রায় হাসপাতালের কাছাকাছি চলে এসেছি। আরোহী, আমার দিকে তাকাও, তোমার এই বরের দিকে তাকাও। চৌধুরী সাহেবকে একা ফেলে তুমি কোথাও যেতে পারবে না। আমাদের সন্তানকে নিয়ে আমরা নতুন পৃথিবী সাজাবো। প্লিজ আরোহী, চোখ বন্ধ করো না। আরোহী জীবনের চোখের জল দেখে নিজের কষ্টের মাঝেও একটুখানি হাসার চেষ্টা করে। আমি আমি চোখ বন্ধ করব না জীবন। তোমার ভালোবাসা আমাকে আমাকে মরতে দেবে না। গাড়িটার তীব্র ব্রেক চেপে হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে এসে দাঁড়ায়। ট্রলি নিয়ে অলরেডি নার্সরা ছুটে আসছে, আর জীবন আরোহীকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য নিজের ট্রলি ঠেলতে শুরু করে। হাসপাতালের করিডোর দিয়ে আরোহীর ট্রলিটা ওটির অপারেশন থিয়েটারের দিকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে। জীবন আরোহীর হাতটা এতটুকু আলগা করেনি। সে ট্রলির সাথে সাথে দৌড়াচ্ছে। ওটির লাল বাতিটা জ্বলজ্বল করছে। নার্সরা ওটির দরজার কাছে এসে জীবনকে থামিয়ে দেয়। ঠিক তখনই আরোহী জীবনের হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। ব্যথায় নীল হয়ে যাওয়া মুখে জীবনের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে, জীবন, আমার কথা একটু শোনো। ওটির ভেতরে যাওয়ার আগে এই এই হাতটা ছেড়ো না। জীবন, আমি যদি আর ওটি থেকে বেঁচে না ফিরি, প্লিজ আমাদের বাবুটাকে দেখে রেখো। ও যেন কখনো মায়ের অভাব বুঝতে না পারে। আর এই 1 মাসের বিয়েতে আমি যদি কোনো ভুল করে থাকি, অবুঝের মতো জেদ করে থাকি, তোমার এই আরোহীকে মাফ করে দিও জীবন। প্লিজ আরোহী, খোদার দোহাই লাগে, এসব অলক্ষণে কথা বলো না। তোমার কিচ্ছু হবে না। আমাদের বাবু আর আমার জন্য তোমাকে ফিরে আসতেই হবে। তুমি ছাড়া এই জীবন চৌধুরী একটা জীবন্ত লাশ। তুমি কোনো ভুল করোনি আরোহী, তুমি আমার পুরো দুনিয়া। ওরে আল্লাহ, আমার আরোহী এ কি কথা বলছে? আমার মেয়েটাকে তুমি রক্ষা করো আল্লাহ। আপু, তুমি এমন কথা বলো না। তুমি ফিরে এসো, আমাকে বকবে না। চোখ খোলো আপু। জীবন, নিজেকে শক্ত করো, আরোহীকে ভেতরে নিতে দাও। আমাদের হাতে একদম সময় নেই, আল্লাহর ওপর ভরসা রাখো। নার্সটা জীবনের হাত থেকে আরোহীর অবশ হাতটা ছাড়িয়ে নিয়ে ওটির ভারী দরজাটা বন্ধ করে দেয়। পুরো পরিবার ওটির বাইরে কান্নায় ভেঙে পড়ে। আর জীবন দরজার কাছে মাথা ঠুকে পাগলের মতো কাঁদতে থাকে। প্রায় 2 ঘন্টা কেটে গেছে। ওটির ওপরের লাল বাতিটা এখনো জ্বলছে। করিডোরের মেঝেতে জুবু থুবু হয়ে বসে আছে জীবন। তার চোখ দুটো রক্তবর্ণ, চুলগুলো উস্কো খুস্কো। সাজিদ তার পাশে বসে তাকে জড়িয়ে ধরে আছে। জীবন বাবা, একটু পানি খা, আল্লাহ বড় দয়ালু, ওনার ওপর ভরসা রাখ। বাবা, আরোহী ওটি থেকে বের হওয়া আগ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও মুখে দেব না। ও যদি আমার উপর রাগ করে চলে যায় বাবা, আমি ওরে ছাড়া কিভাবে বাঁচব? জীবন, কোনো টেনশন করিস না। আমি আর রনি ও নেগেটিভ রক্তের 4টা ব্যাগ রেডি করে রেখেছি। সব ঠিক হয়ে যাবে বন্ধু। খালেম্মা, আপনারা একটু শান্ত হন। কাসেম চাচা ফোন করেছিলেন? দাদিমা নাকি বাড়িতে জায়নামাজে বসে অনবরত কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না। হঠাৎ ওটির লাল বাতিটা নিভে সবুজ বাতি জ্বলে ওঠে। ওটির ভারী দরজা ঠেলে ক্লান্ত কিন্তু হাসি মুখে বের হয়ে আসেন ডাক্তার জামান। ওনার কোলে একটা ছোট তোয়ালেতে মোড়ানো ফুটফুটে এক সদ্যজাত শিশু। ডাক্তার দাদু, আমার আরোহী কেমন আছে? প্লিজ আগে বলুন, ও বেঁচে আছে তো? জীবন, অভিনন্দন, তুমি এক কন্যা সন্তানের বাবা হইছো। আর তোমার আরোহী মা পুরোপুরি সুস্থ আর চমৎকার আছে। ও এখন ওটিতে ঘুমাচ্ছে। একটু পরে কেবিনে শিফট করব। ও তোমার ভালোবাসার কাছে হেরে যেতে পারেনি বাবা, ও ফিরে এসেছে। জীবন নিজের কোল আলো করে আসা ফুটফুটে রাজকন্যাকে বুকে জড়িয়ে ধরে আনন্দের অশ্রু প্লাবনে ভেসে যায়। সে বাবুর কপালে চুমু খেয়ে ওটির দরজার দিকে তাকিয়ে মনে মনে বলে, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ আরোহী, তুমি আমার কথা রেখেছো। ওরে আমার লক্ষ্মী দাদু ভাই, একদম আমার আরোহী মায়ের মতো দেখতে হয়েছে। বড় ভাই, আমাদের চৌধুরী বাড়িতে লক্ষ্মী এসেছে। আমাদের আরোহী মা আমাদের ধন্য করেছে। বিকেলে আরোহীকে কেবিনে দেয়া হয়েছে।
আরোহী বালিশে মাথা রেখে শুয়ে আছে। তার পাশে শুয়ে রাখা হয়েছে তাদের ছোট্ট দেবীকে। জীবন আরোহীর ঠিক পাশে বসে এক হাত দিয়ে বাচ্চার হাত আর অন্য হাত দিয়ে আরোহীর হাতটা শক্ত করে ধরে রেখেছে। পরিবারের সবাই কেবিনের চারপাশে খুশিতে আত্মহারা হয়ে দাঁড়িয়ে। কি চৌধুরী সাহেব, আপনার আরোহী কি খুব সহজে আপনাকে ছেড়ে চলে যাবে ভেবেছিলেন? এই চঞ্চল বউটার রোমান্স যে আপনার জীবনে এখনো অনেক বাকি। জীবন আরোহীর কপালে একটা দীর্ঘ গভীর ভালোবাসার চুমু এঁকে দিয়ে চোখের সুখের জল নিয়ে। আর কখনো আমাকে ওভাবে ভয় দেখাবে না আরোহী। আজ থেকে তুমি শুধু আমাদের এই রাজকন্যার মানও। তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার একমাত্র রানী। চাচাতো বোন যখন এমন রোমান্টিক বউ আর এক লক্ষ্মী বাচ্চার মা হয়, তখন সেই বরের চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে? বাহ, আপু আর দুলাভাইয়ের রোমান্স তো হাসপাতালে এসেও থামলো না। এবার আমাদের মিষ্টি খাওয়াও। পুরো হসপিটালের কেবিন জুড়ে চৌধুরী পরিবারের আনন্দের হাসি রোল ওঠে। আরোহী জীবনের বুকে মাথা রাখে আর তাদের ছোট্ট রাজকন্যাটি যেন ঘুমের ঘোরেই তার বাবা মায়ের ভালোবাসার স্পর্শ পেয়ে মিষ্টি করে হেসে ওঠে। তুমি আমাদের জীবনটা সম্পূর্ণ করে দিলে আরোহী। এই 3 দিনে তুমি যে কষ্টটা সহ্য করেছো তার কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেয়ে কিন্তু তোমার মতোই শান্ত হয়েছে, দেখেছো? একটুও কাঁদে না। এখন থেকে কিন্তু ওর সব দায়িত্ব আমাদের দুজনের। একদম, আমাদের রাজকন্যার আর তার মায়ের সব দায়িত্ব এখন থেকে আমার। পুরো পরিবার তখন নবজাতককে ঘিরে এক অনাবিল আনন্দে মেতে আছে। আর জীবন আরোহী মেতে আছে তাদের নতুন পৃথিবীর স্বপ্নে। জীবন ও আরোহীর শোবার ঘরটি সুন্দর করে সাজানো। আরোহী বিছানায় হেলান দিয়ে বসে বাচ্চাকে খাওয়াচ্ছে। পাশে ল্যাপটপ নিয়ে জীবন অফিসের কাজ করছে। এমন সময় জীবনের মা হাতে খাবারের থালা নিয়ে ঘরে ঢুকলেন। আরোহী মা, এই নাও তোমার দুপুরের গরম খাবার। ডাক্তারবাবু বলেছেন এখন তোমাকে একদম সময় সময় পুষ্টিকর খাবার খেতে হবে, একটুও ফাঁকি দেব না কিন্তু। আপনি থাকতে আমার ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে মা? আপনি প্রতিনিয়ত যেভাবে আমার খেয়াল রাখছেন, আমার তো কোনো কষ্টই হচ্ছে না। একদম ঠিক বলেছো মা। আরোহীর যত্ন নেওয়ার জন্য তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে বাসায় বসে অফিসের সব কাজ সামলাতে পারছি। বাইরে যাওয়ার কোনো টেনশন নেই। এমন সময় হাসতে হাসতে ঘরে ঢুকলো জীবনের ভাই এবং আরোহীর বোন। তাদের কোলে ফুটফুটে শিশুটি। উল্লেখ্য, জীবন আর আরোহীর সম্পর্কে চাচাতো ভাই বোন এবং তাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। এই দেখো আরোহী আপা, তোমার মেয়ে কিন্তু আমার কোলে এসে একদম হাসছে। ও বুঝে গেছে ওর এই কাকুটা কত মজার মানুষ। আহা, নিজে ক্রেডিট নিজে নিও না তো। ও আমার কোলে বেশি শান্ত থাকে। এই দেখো সোনা, তোমার মাসিমণি তোমার জন্য একটা সুন্দর পুতুল এনেছে। তোরা দুজন যেভাবে সারাদিন বাবুটাকে নিয়ে মেতে থাকিস, ও তো বড় হয়ে তোদেরকেই প্রথমে চিনতে পারবে মনে হয়। সত্যি জীবন, আমাদের পরিবারটা কত সুন্দর। আমরা চাচাতো ভাই বোন ছিলাম, পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো, আর আজ আমাদের ঘরে নতুন আলো। পরিবারের সবাই যেভাবে আমাকে সাহায্য করছে, আমি সত্যিই ভাগ্যবতী। আমরা দুজনেই খুব ভাগ্যবতী আরোহী। এই পরিবার আর আমাদের এই ছোট্ট রাজকন্যা আমাদের সবচেয়ে বড় সম্পদ। পুরো ঘর জুড়েই তখন আনন্দের হাসি আর পারিবারিক ভালোবাসার এক মধুর আবহ তৈরি হলো। বাড়ির বসার ঘরটি রঙিন বেলুন ও ফুল দিয়ে সুন্দর করে সাজানো। মাঝখানে একটি নরম তোষকেও 3 সপ্তাহের শিশুটি শুয়ে হাত পা নাড়ছে। চারপাশ ঘিরে বসে আছেন জীবন, আরোহী, জীবনের মা, জীবনের ভাই এবং আরোহীর বোন। সবার হাতে কাগজের টুকরো, যাতে পছন্দের নাম লেখা আছে। শোনো সবাই, আজ আমাদের বাড়ির রাজকন্যার নামকরণ অনুষ্ঠান। আমরা সবাই একটা করে নাম কাগজে লিখে এই বাটিতে রেখেছি। বাচ্চার মা আর বাবা একটা চিরকুট তুলবে, আর সেটাই হবে ফাইনাল নাম। একদম ঠিক। তবে আমার দেওয়া নামটা যদি না ওঠে, আমি কিন্তু ভীষণ রাগ করব, বলে দিলাম। তোদের যত সব আধুনিক নিয়ম, আমি তো আমার নাতনির নাম লক্ষ্মী বলেই ডাকবো। ও আসার পর থেকে আমাদের সংসারটা আলোয় ভরে গেছে। মা, আপনার দেওয়া নাম তো আমাদের সবার মনের নাম, কিন্তু অফিসিয়াল একটা ভালো নাম তো দিতে হবে, তাই না? হ্যাঁ মা, আরোহী ঠিক বলেছে। চলো আরোহী, তুমি বাটি থেকে প্রথম চিরকুটটা তোলো, দেখা যাক কার নামটা ভাগ্য নিয়ে আসে।
আরোহী হেসে বাটি থেকে একটি চিরকুট তুলল এবং জীবনের হাতে দিল। জীবন চিরকুটটা খুলে জোরে হেসে উঠল। আরে এটা তো আরোহী বোনের দেওয়া নাম উঠেছে, আরোহীর সাথে মিলিয়ে আরোহিকা। এস, আমি জানতাম আমার নামটাই আসবে। কেমন মিষ্টি নামটা, দেখেছো? আরোহিকা। নামটা সুন্দর, কিন্তু আরোহী আর আরোহিকা ডাকলে গোলমাল পেকে যেতে পারে। দাঁড়াও, এবার আমি একটা চিরকুট তুলি। জীবন বাটি থেকে দ্বিতীয় চিরকুটটা তুলে খুলে দেখল এবং তার চোখে মুখে আনন্দ চকচক করে উঠল। এই নামটা মায়ের খুব পছন্দ হবে। চিরকুটের লেখা আয়াত, যার অর্থ হলো আল্লাহর উপহার বা আশীর্বাদ। আমাদের লক্ষ্মী তো সত্যি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, তাই না মা? হ্যাঁ বাবা, আয়ত নামটা খুব সুন্দর, খুব পবিত্র। আমার ঘরের লক্ষ্মী আজ থেকে আয়ত। আয়ত জীবন, বাহ, নামটা শুনলেই মনটা শান্ত হয়ে যায়। জীবন, আজ থেকে আমাদের মেয়ের নাম আয়ত। ওয়েলকাম মিস আয়াত, তোমার কাকু আজ তোমাকে পুরো এলাকা ঘুরিয়ে মিষ্টি খাওয়াবে। সবাই হেসে উঠল এবং পুরো ঘরটি আনন্দের কল রবে মুখরিত হয়ে উঠল। জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে এক অপার্থিব সুখ অনুভব করতে লাগলো। জীবন ও আরোহীর শোবার ঘর। আরোহী এখন সম্পূর্ণ সুস্থ। সে আলমারি গোছাচ্ছে এবং ছোট্ট আয়ত বিছানায় শুয়ে হাত পা নেড়ে খেলছে। এমন সময় জীবন অফিস থেকে ক্লান্ত হয়ে ঘরে ঢুকলো, কিন্তু বিছানায় মেয়েকে দেখেই তার সব ক্লান্তি এক নিমিষেই উধাও হয়ে গেল। এই যে আমার আম্মা যান, সারাদিন পর বাবা অফিস থেকে এসেছে। কে আসবে বাবার কলে? জীবন বিছানা থেকে আয়াতকে কোলে তুলে নিতেই ছোট্ট সোনাটা তার বাবাকে চিনে ফেলে। খিলখিল করে গদগদ হাসিতে ফেটে পড়ল। সে তার ছোট ছোট হাত দুটো দিয়ে জীবনের গাল ছোঁয়ার চেষ্টা করতে লাগলো। জীবন ওকে উঁচুতে তুলে ধরে আদর করতে লাগলো। ওরে আমার লক্ষ্মী সোনা, বাবাকে ছাড়া একদম মন ঠিক ছিল না, তাই না? সারাদিন বাবাও তোমাকে খুব মিস করেছে মা। আরোহী আলমারি গোছানো থামিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। বাবা আর মেয়ের এই মিষ্টি খেলা আর অনাবিল আনন্দের দৃশ্য দেখে তার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল। আমার মেয়েটা না পুরো বাবা পাগল হয়েছে। তুমি কোলে নিতে যতটুকু দেরি, কিন্তু ওর খুশি যেন আর শেষ নাই। সারাদিন আমার কোলে এত হাসে না যত তোমার কোলে এসে গদগদ হয়ে হাসছে। হবে না, ও তো আমার লক্ষ্মী রাজকন্যা। সারাদিন পর বাবা মেয়ের এই একটুখানি তো মোলাকাত, কি বলো আম্মা যান? জীবন আয়তকে আলতো করে বিছানায় শুয়ে দিল এবং ওড়না দিয়ে ওর সাথে লুকোচুরি খেলতে লাগলো। আয়ত আরও জোরে হেসে উঠল। আরোহী এগিয়ে এসে জীবনের পাশে বসলো। আরোহী, মেয়ে তো আমার পাগল, ঠিক আছে, কিন্তু এই মেয়ের আম্মুটা কার পাগল শুনি? আমি কিন্তু কারো পাগল নই, আমি খুব শান্ত মেয়ে। তাই বুঝি? কিন্তু আমার তো মনে হয় তুমিও এই জীবনের মায়ায় একটু একটু পাগল। সত্যি আরোহী, সারাদিন অফিসে যতই কাজের চাপ থাকুক না কেন, বাড়ি ফিরে যখন তোমাকে আর আমাদের এই হাসি মুখের মেয়েটাকে দেখি, মনে হয় পৃথিবীর সব সুখ আমার এই ঘরেই আটকে আছে। আমি সত্যিই খুব সুখী জীবন। আমাদের এই ছোট্ট সংসারটা যেন চিরকাল এমনই হাসি খুশিতে ভরা থাকে। বাইরে তখন গোধূলির আলো, আর ঘরের ভেতরে বাবা মা আর সন্তানের ভালোবাসার এক মায়াবী স্বর্গ তৈরি হলো। ঘর অন্ধকার হয়ে এসেছে। ছোট্ট আয়ত্ত বিছানায় শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জীবন বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে। আরোহী জানালার পর্দাটা টেনে নিয়ে জীবনের পাশে এসে বসলো। ঘরের মৃদু আলোয় পরিবেশটা বেশ মায়াবী লাগছে। আচ্ছা আরোহী, একটা কথা বলবো তো? কি কথা? হঠাৎ এত গম্ভীর মুখে কি ভাবছো? ভাবছি আমরা যখন ছোটোবেলায় চাচাতো ভাই বোন হিসেবে একসাথে মারামারি করতাম, তখন কি কোনো দিন ভেবেছিলাম একদিন এই ডান পিঠে ছেলেটার সাথে তোমার পার্মানেন্টলি বিয়ে হয়ে যাবে? একদমই ভাবিনি। আমি তো ভাবতাম যে মেয়ে তোমার বউ হয়ে আসবে তার কপালে নির্ঘাত শনি আছে, সারাদিন শুধু আমার সাথে ঝগড়া করতে। ও আচ্ছা, তাহলে এখন বলো, শুনে এসেছে নাকি ঘরে চাঁদের আলো এসেছে? আমি কেন বলবো, তুমি নিজেই বুঝে নাও। আমি তো বুঝে গেছি। এই যে আমার এত শান্ত লক্ষ্মী আর রূপবতী বউ, যে আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। সত্যি আরোহী, মেয়ে তো আমার
বাবা পাগল হয়েছে, কিন্তু আমি যে পুরোপুরি বউ পাগল হয়ে যাচ্ছি, তার কি হবে? তা তো হবেই। এত সুন্দর একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছো, একটু বউ পাগল না হলে কি চলে? বাহ, আমার লাজুক আরোহী তো এখন বেশ গুছিয়ে রোমান্টিক কথা বলতে শিখে গেছে দেখছি। এই রূপটা এত তো আগে দেখিনি। কার কাছ থেকে শিখলাম বলো? সারাদিন অফিস থেকে এসে যে মানুষটা আমার এত যত্ন নেয়, এত ভালোবাসে, তার প্রেমে তো রোজ নতুন করে পড়তে ইচ্ছে করেই। আমাদের এই প্রেম যেন চিরকাল এমন নতুন থাকে আরোহী। আমাদের আয়াত বড় হয়ে যেন দেখতে পায় তার বাবা মা দুনিয়ার সবচেয়ে সুখী দম্পতি। জানালার বাইরে তখন চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, আর ঘরের ভেতরে জীবন আর আরোহী হারিয়ে গেল একে অপরের ভালোবাসার চাদরে। জীবন ও আরোহীর শোবার ঘর। আয়তের এখন 10 মাস বয়স। সে বিছানায় বসে খেলনা নিয়ে খেলছে এবং মুখে নানা রকম শব্দ করছে। আরোহী পাশে বসে জামা কাপড় ভাঁজ করছে। এমন সময় জীবন অফিস থেকে ঘরে ঢুকলো। এই যে আমার আম্মা যান, বাবা অফিস থেকে চলে এসেছে। আজ বাবাকে কে ডাকবে? আয়াত বাবাকে দেখে হাতের খেলনা ফেলে দিল। সে বিছানায় সোজা হয়ে দাঁড়িয়ে জীবনের দিকে হাত বাড়িয়ে দিল এবং গদগদ হাসিতে আদো আদো গলায় চিৎকার করে উঠল, বাবা, বাবা, বাবা। ওরে আমার সোনা রে, আবার বলো, আবার বলো, কি বললে তুমি? বাবা, আতা, মাম্মা। জীবন দেখেছো, ও কিন্তু আজ বাবা শব্দটা একদম পরিষ্কার বলেছে। সারাদিন আমি ওকে মা মা বলবার চেষ্টা করি, আর তুমি আসতেই ও বাবা বলে দিল। হবে না, ও তো আমার রাজকন্যা। দেখলে তো আরোহী, ও প্রথম শব্দটা কিন্তু বাবাই বলল। আজকের দিনটা আমি ডায়েরিতে লিখে রাখবো। হ্যাঁ, খুব তো বাবার ওকালতি করা হচ্ছে। এবার মায়ের দিকে তাকিয়ে বলো তো শোনা, মা, মা। মাম্মা, পাপ্পা। আরোহী, ও কিন্তু মাও বলেছে ও আমাদের দুজনকেই খুব ভালোবাসে। সত্যি জীবন, ওর এই আধো আধো কথাগুলো শুনলে সারাদিনের সব কষ্ট এক নিমিষে মুছে যায়। ও যত বড় হচ্ছে, আমাদের ঘরটা যেন ততই স্বর্গের মতো সুন্দর হয়ে উঠছে। একদম, মেয়ে তো কথা বলা শিখে গেল। এবার কিন্তু আমাদের সাবধানে রোমান্টিক কথা বলতে হবে, বুঝলে? না হলে মেয়ে সব শিখে যাবে। ধুর, তুমি না পারো বটে, মেয়ের সামনে তোমার দুষ্টুমি কমে না। আয়াত তাদের এই হাসাহাসি দেখে নিজেও তা বাবা বলে হাততালি দিয়ে হাসতে লাগলো। পুরো ঘরটি তাদের তিনজনের হাসির শব্দে মায়াবী হয়ে উঠল। যৌথ পরিবারের বসার ঘর। বসার ঘরের মেঝেতে কার্পেট পাতা। জীবনের মা সোফায় বসে আছেন। পাশে জীবনের ভাই এবং আরোহীর বোন গল্প করছেন। আরোহীর রান্নাঘর থেকে বিকেলের নাস্তার টেবিলে সাজিয়ে রাখছে। এমন সময় জীবন অফিস থেকে ফিরে সোফায় বসলো। ঠিক তখনই 1 বছর বয়সী আয়ত তার পুচকে পায়ে টলমলো করে হেঁটে ঘর কাঁপিয়ে ঢুকলো। বাবা, দাদা, দাদা। আয়াত হেঁটে গিয়ে সোজা জীবনের পায়ের উপর আছাড় খেয়ে পড়ল। জীবন লুফে নিয়ে তাকে কোলে তুলে নিল। আয়াত জীবনের কোল থেকে নেমে আবার টলমলো পায়ে হেঁটে জীবনের ভাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মাঝপথে আরোহীর বোনকে দেখে দিক বদলে তার দিকে চলে গেল। দেখেছো, ও আমার দিকে আগে এসেছে। ও আসলে আমাদের পুরো পরিবারের একটা এনার্জি বুস্টার। ও যখন ঘুমে থাকে পুরো বাড়ি কেমন যেন খা খা করে, আর ও যখন জেগে থাকে তখন হাসির রোল পেকে যায়। তা যা বলেছিস। ও হেঁটে বেড়ায়, আর ওর পায়েরও ছোট্ট মল দুটো ঝুনঝুন করে বাজে। সারা বাড়ি আমার তখন এমনিতেই ভালো লাগায় ভরে যায়। সত্যি মা, আমাদের এই যৌথ পরিবারের আয়াত আসাতে ঘরটা একদম জীবন্ত হয়ে গেছে। আমরা চাচাতো ভাই বোন হিসেবে যখন ছোট ছিলাম, এই বাড়ি যেমন মাতিয়ে রাখতাম, আমাদের মেয়েটা ঠিক তেমনই হয়েছে। হ্যাঁ রে বাবা, এই আনন্দটুকুর জন্যই তো মানুষ সংসার পাতে। তোরা সবাই মিলেমিশে এভাবে হাসি খুশিতে থাকিস, আমার আর কিছু চাওয়া নেই। আর তখন জীবনের ভাইয়ের কোল থেকে চশমাটা টেনে খুলে নিয়ে নিজেই চোখে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তা দেখে ঘরের সবাই একসাথে হা হা করে হেসে উঠল।
পুরো বাড়িটি তখন এক অনাবিল সুখের স্বর্গরাজ্য। আয়তের বয়স এখন 2 বছর। সে মেঝের ওপর বসে মন দিয়ে তার পুতুলগুলো নিয়ে খেলছে। জীবন অফিস থেকে ফিরে সোজা সবার ঘরে ঢুকলো এবং চারপাশ তাকাতে লাগলো। আরোহী, আমার আম্মাজান কোথায় গেল রে? সারা বাড়ি তো ফাঁকা লাগছে। আমার মা মনিটা কোথায়? বাবার গলার আওয়াজ পেয়ে আয়াত সাথে সাথে হাতের পুতুল ফেলে দিল। সে তার পুচকে পায়ে দৌড়ে এসে জীবনের পা জড়িয়ে ধরলো এবং মুখ তুলে বড় বড় চোখে তাকালো। পাপ্পা, পাপ্পা এসেছো? ওরে আমার কলিজার টুকরো রে, বাবা চলে এসেছে। সারাদিন বাবা ছাড়া কি করা হচ্ছিল সোনা? আমি আমি পুতুল খেলছি। পাপা, আমার জন্য কি এনেছো? ওরে বাবা, আমার মেয়ে তো খুব চালাক হয়ে গেছে। এই দেখো, পাপা আজ পকেট থেকে কি বের করে। জীবন তার পকেট থেকে একটা বড় ডেইলি মিল্ক চকলেট বের করে আয়তের সামনে ধরলো। চকলেট দেখে আয়তের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। ঠিক তখনই আরোহী দরজায় এসে দাঁড়ালো। জীবন, আবার চকলেট? আমি তোমাকে কতবার বলেছি অফিস থেকে আসার সময় ওকে প্রতিদিন চকলেট দেবে না। দিনে দিনে ওর দাঁতগুলো সব পোকা হয়ে যাচ্ছে। তাও চকলেটটা এখনই আমার কাছে দাও। আরে আরোহী, ও তো বাচ্চা মানুষ, সারাদিন পর একটু চকলেট পেয়েছে, দাও না খেতে। একদম না, চকলেট একদম খাওয়া চলবে না। আয়ত, চলো, চট করে হাত মুখ ধুয়ে এসে ভাত খাবে, চলো। আয়ত চকলেট হাতছাড়া হওয়ার ভয়ে চট করে জীবনের বুকের মধ্যে মুখটা লুকিয়ে ফেলল। তারপর জীবনের কোলেই ঘাড় ঘুরিয়ে আরোহীর দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে আদো আদো গলায় নালিশ করতে লাগলো। দেখছো পাপা, মাম্মা পচা, মাম্মা বকে, চকলেট দেয় না, মাম্মা খুব পচা। দেখছো আরোহী, মেয়ে কিন্তু তোমাকে পচা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওরে আমার পাকা বুড়ি রে, বাবার ওকালতি পেয়ে এখন মাকে পচা বলা হচ্ছে। দাঁড়াও, আজ রাত্রে যদি তোমার বাবা তোমাকে ঘুম পাড়ায় তবে আমার নামও আরোহী না। আচ্ছা বাবা, রাগ করো না। আরোহী, ও তো ছোট, আজ হাফ চকলেট ও খাক, আর বাকি হাফটা আমি আর তুমি ভাগ করে খেয়ে নেব, কেমন? তোমরা বাপ বেটি মিলে যে আমার কোনো কথাই শুনবে না তা তো আমি খুব ভালো করেই জানি। আয়ত মায়ের হাসি দেখে বুঝে গেল আর ভয় নেই। সে বলেই চকলেটের খোসা ছাড়ানোর জন্য জীবনের হাতে দিল। পুরো ঘরটি তখন তাদের তিনজনের মিষ্টি খুনসুটিতে ভরে উঠল। জীবন ও আরোহীর শোবার ঘর। আয়ত চকলেট হাতে নিয়ে খুশিতে নাচতে নাচতে ঘর থেকে বের হয়ে গেল তার দাদার কাছে। ঘর এখন একদম শান্ত। আরোহী ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো বাঁধছিল। এমন সময় জীবন পা টিপে টিপে আরোহীর পেছনে এসে দাঁড়ালো। জীবন আলতো করে আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং নিজের চিবুকটা আরোহীর কাঁধের উপর রাখলো। আরোহী হঠাৎ চমকে উঠলেও আয়নায় জীবনের হাসি মুখ দেখে মৃদু হাসলো। কে ব্যাপার জীবনবাবু, মেয়ে দাদুর কাছে যেতে বুঝি খুব সুযোগ পেয়ে গেলেন? ছাড়ো, কেউ দেখে ফেললে কি ভাববে? এই ঘরে আমাদের দেখার মতো কেউ নেই আরোহী, আর তাছাড়া নিজের বউকে জড়িয়ে ধরেছি, এতে অন্য কেউ কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি না দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ। অফিস থেকে এসে একটু ক্লান্তি নেই, তাই না? সারাদিন অফিসের ফাইলের ভেতরে শুধু তোমার এই মুখটাই চোখে ভাসতো আরোহী। বাড়ি ফিরে যখন তোমাকে এত কাছে পাই তখন পৃথিবীর সব ক্লান্ত 1 সেকেন্ডে উধাও হয়ে যায়। সত্যি আরোহী, তুমি এখনও ঠিক আগের মতোই সুন্দর আছো। কি যে বলো, এখন তো আমি 2 বছরে একটা বাচ্চার মা, বুড়ি হয়ে যাচ্ছে দিন দিন। একদম ভুল কথা। তুমি বাচ্চার মা হতে পারো, কিন্তু আমার কাছে তুমি এখনও সেই কলেজের প্রথম দেখা আরোহী, যার প্রেমে আমি রোজ নতুন করে পড়ি। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু তোমাকে আমি যেভাবে ভালোবেসেছি তার কোনো তুলনা হয় না। আমি জানি জীবন, তুমি আমাকে আর আয়তকে কতটা আগলে রাখো তা আমি প্রতি মুহূর্তে বুঝি। মাঝে মাঝে ভাবি আমি সত্যি কতটা ভাগ্যবতী যে তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আর আমি ভাগ্যবতী যে আমার জীবনে আরোহী নামের একটা আলো এসেছে। চলো, আজ রাতে আর রান্না করতে হবে না,
আমরা সবাই মিলে বাইরে থেকে স্পেশাল ডিনার আনিয়ে নেব। আজ শুধু আমাদের সময়। আরোহী জীবনের বুকে মাথা রেখে তৃপ্তির হাসি হাসল। ঘরের মৃদু আলোয় তারা দুজনে হারিয়ে গেল নিজেদের ভালোবাসার এক মায়াবী পৃথিবীতে। বাড়ির বড় ডাইনিং রুম, টেবিল জুড়ে বিরিয়ানি, কাবাব আর নানা পদের সুস্বাদু খাবার সাজানো। টেবিলের প্রধান আসনে বসে আছেন জীবনের বাবা, দাদু এবং পাশে জীবনের মা, দিদা। এক পাশে জীবন ও আরোহী বসে আছে। আরোহীর কোলে 2 বছরের পুচকে আয়ত। অন্য পাশে জীবনের ভাই ও আরোহীর বোন বসে আছে। পুরো ঘরে খাবারের চমৎকার সুবাস ছড়ানো। বাহ, আজ তো দেখছি রাজকীয় আয়োজন। জীবন, হঠাৎ এত সব রাজকীয় খাবারের ব্যবস্থা, যে কোনো বিশেষ কারণ আছে নাকি? কোনো কারণ লাগবে নাকি বাবা? সারাদিন পর আমরা সবাই একসাথে এক টেবিলে খাবেও, এটাই তো সবচেয়ে বড় আনন্দের কারণ। আর তাছাড়া আরোহী আজ সারাদিন আয়াতকে সামলাতে গিয়ে খুব ক্লান্ত ছিল, তাই ভাবলাম আজ রাতের রান্নাটা ছুটি থাক। একদম ঠিক করেছিস বাবা। আরোহী মা আমার এক মুহূর্ত জিরোবার সময় পায় না। এই পুচকি মেয়েটা যেভাবে সারা বাড়ি টোটো করে বেড়ায়, ওর পেছনে ছুটতেই তো দিন পার হয়ে যায়। না মা, তেমন কিছু না। আর তাছাড়া আপনি, বোন আর ঠাকুরপো তো সারাক্ষণই আমাকে কত সাহায্য করেন। বিরিয়ানিটা যা হয়েছে না ভাবি, ফাটাফাটি। তবে আসল আনন্দের কারণ কিন্তু আমাদের এই ছোট ডন। একদম, এই দেখো আমাদের আয়ত সোনাও কেমন হাত পা নাড়িয়ে বিরিয়ানির সুবাস নিচ্ছে। সোনা, একটু ফিরনি খাও তো দেখি। মিত্তি, খুব মিত্তি। মাম্মা, পাপ্পা, খাও। আয়তের মুখের মিষ্টি কথা শুনে টেবিলের সবাই একসাথে হেসে উঠল। আরোহী আয়তের মুখটা টিস্যু দিয়ে মুছে দিল। আমার এই নাতিটা আসার পর থেকে ঘরটা পুরো আলো হয়ে গেছে। আমরা চাচাতো ভাই বোন হিসাবে যখন জীবনে আরোহীর বিয়ে দিয়েছিলাম, তখন ভাবিনি আমাদের এই যৌথ পরিবারটা এত রঙিন হয়ে উঠবে। আজ তোদের সবাইকে একসাথে হাসি মুখে খেতে দেখে আমার বুকটা ভরে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমাদের এই পরিবারটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমরা যেখানেই থাকি না কেন, দিন শেষে এই এক টেবিলে সবার সাথে বসাটাই জীবনের আসল সুখ। হ্যাঁ বাবা, আপনারা আমাদের মাথায় আশীর্বাদের হাতটা চিরকাল এভাবেই রাখবেন। পুরো ডাইনিং টেবিল জুড়ে তখন চামচ আর প্লেটের টুংটাং শব্দ, আর তার চেয়েও বেশি মুখরিত হয়ে উঠল পরিবারের সবার মন খোলা হাসির শব্দে। আয় তখন তার দাদুর প্লেট থেকে একটা আলু তুলে নিয়ে নিজের মুখে পুরে দিয়ে সবাইকে দেখাচ্ছিল, যা দেখে হাসির রোল আরও দ্বিগুণ হয়ে গেল। জীবনের অফিসের একটি আধুনিক কনফারেন্স রুম। টেবিলের ওপর প্রজেক্টর, কিছু ফাইল এবং কফির মগ রাখা। জীবন এবং তার প্রিয় বন্ধু ও সহকর্মী আবির সবেমাত্র ক্লায়েন্টদের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করেছে। ক্লায়েন্টরা ঘর থেকে বেরিয়ে যেতে আবির চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলো। যাক বাবা, মিটিংটা অবশেষে দারুণভাবে শেষ হলো। এই প্রজেক্টটা হাতছাড়া হলে যে কি হতো। থ্যাংক ইউ জীবন, তোর এই লাস্ট আইডিয়াটা একেবারে চক্কা মেরে দিয়েছে। থ্যাংক ইউ আমাকে নয়, আমার ঘরের 2 লক্ষ্মীকে দে। সত্যি বলতে আবির, ঘরে যখন একটা ফুটফুটে সন্তান আর ভালোবাসার বউ থাকে, তখন কাজের এনার্জি এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ রে বন্ধু, তোকে দেখলে আমার সত্যি খুব হিংসে হয়। জীবন আরোহীর সেই মিষ্টি জুটি, আর এখন তোদের 2 বছরের ওই পুচকে দেবদূত আয়ত। তোদের সংসারটা পুরো পারফেক্ট। ভাবি, আমার জীবনে এমন দিন কবে আসবে? কেন, দিন তো চলেই এসেছে। আড়ালে আবডালে যে বিয়ের কথাবার্তা চলছে, তা কি আমি জানি না ভেবেছিস? তা আমাদের হবু ভাবির খবর কি বলো তো? বিয়েটা কবে করছিস? দূর বেটা, তোকে লুকানো তো অসম্ভব। আসলে পারিবারিকভাবেই কথা এগোচ্ছে। মেয়ে ভীষণ শান্ত আর ভালো। ভাবছি আগামী মাসে এই শুভ কাজটা সেরে ফেলবো। তোকে কিন্তু আরোহী ভাবি আর আমাদের পুচকে মামনি আয়তকে নিয়ে পুরো বিষয়ের সব অনুষ্ঠানে থাকতে হবে। আরে বলিস কি, এ তো দারুণ খবর। আরোহী শুনলে ভীষণ খুশি হবে। ও তো এমনিতেই উৎসব অনুষ্ঠান খুব পছন্দ করে। আর আয়াতের কথা তো ছেড়েই দে, ও এখন টোটো করে পুরো বাড়ি হেঁটে বেড়ায়। তোর বিয়েতে ও যে কী নাচানাচি করবে তুই কল্পনাও করতে পারবি না। সত্যি রে, আমি তো এখন থেকে ভাবছি আয়ত সোনাকে শেরওয়ানি পরা ছোট একখানা বরযাত্রী বানাবো। ও এলে আমাদের বিয়ের আনন্দটা আরও জমে যাবে। আরোহী ভাবে এখন কেমন আছে রে? আয়তকে একা সামলাতে কষ্ট হয় না? আরোহী এখন একদম সুস্থ আর ফিট।
আর আমাদের তো যৌথ পরিবার, তাই আরোহীর একার উপর কোনো চাপ পড়বে না। মা, ভাই, আরোহীর বোন সবাই মিলে আয়াতকে চোখে চোখে রাখবে। তবে হ্যাঁ, দিন দিন মেয়েটা যা বাবা পাগল হচ্ছে, অফিস থেকে বাড়ি ফিরতেই একটু দেরি হলেই আমার খবর করে ছাড়ে। একেই বলে খাঁটি সুখের সংসার। দোয়া করি তোদের এই ভালোবাসার জন্য চিরকাল এমন অটুট থাকে। চল এবার একটু বসের কেবিন থেকে ঘুরে আসি, নয়তো আবার ডাক পড়বে। জীবন ও আবির হাসতে হাসতে কফির মগ হাতে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। জীবনের মনে তখন বন্ধু আবিরের নতুন জীবনের জন্য আনন্দ এবং নিজের সুন্দর পরিবারের জন্য এক বুক কৃতজ্ঞতা। একটি সুন্দর পাহাড়ি রিসর্টের বারান্দা, চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা, আর আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। জীবন অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আরোহী আর 2 বছরের আয়াতকে সাথে নিয়ে পাহাড়ের এই সুন্দর জায়গায় ঘুরতে এসেছে। আরোহী বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধ হাওয়া উপভোগ করছে, আর জীবন আয়াতকে কোলে নিয়ে মেঘ দেখাচ্ছে। ওই দেখো আম্মাজান, আকাশে কত মেঘ, কেমন তুলোর মতো উড়াচ্ছে দেখো। ওমা পাপ্পা, দেখছো মেঘু, অনেক মেঘু। আমি আমি তুলবো। ওরে আমার সোনারে, মেঘ তো অনেক উপরে থাকে, ওটা ছোঁয়া যায় না, ওটা শুধু চোখ দিয়ে দেখা যায়। কেন ছোঁয়া যাবে না? এই যে ভোরের কুয়াশাটা আমাদের ঘরের ভেতর চলে আসছে, এটাই তো মেঘের ছোঁয়া। সত্যি জীবন, থ্যাংক ইউ সো মাচ। অফিস আর সংসারে এত ব্যস্ততার মাঝে তুমি যে আমাদের দুজনকে নিয়ে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসবে, আমি ভাবতেই পারিনি। মনটা একেবারে জুড়িয়ে গেল। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত আরোহী। আয়াত হওয়ার পর থেকে তুমি নিজের দিকে তাকানোর একটুও সময় পাওনি। সারাদিন শুধু সংসার আর মেয়েকে সামলাতে তোমার এই হাসি মুখটা দেখার জন্য তো এত দূর ছুটে আসা। তুমি পাশে থাকলে আমার সব কষ্ট এমনিতেই দূর হয়ে যায় জীবন। দেখো আমাদের মেয়েটাও পাহাড়ে এসে কত খুশি। মাম্মা, পাপা, খেলবো, চলো নীতি, চলো ফুই তুলবো। আচ্ছা চলো, আজ আমরা সবাই মিলে পাহাড়ের নিচে ওই সুন্দর বাগানে যাব। আরোহী, তুমি চট করে আয়াতের জ্যাকেটটা পরিয়ে দাও, বাইরে বেশ ঠান্ডা। হ্যাঁ, আমি রেডি করে দিচ্ছি। আর তুমিও নিজের চাদরটা সাথে নাও। চলো সোনা, আজ আমরা পাপা আর মাম্মার সাথে অনেক মজা করব। আয়াত খুশিতে ইয়েই বলে হাততালি দিয়ে উঠল। জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে এক অপার্থিব সুখ অনুভব করতে লাগলো। পাহাড়ের বুক চিরিয়ে আসা মিষ্টি রোদের আলোয় তাদের ছোট্ট সংসারটি যেন এক রূপকথার গল্পে রূপ নিল। পাহাড়ের রিসর্টের ঠিক নিচের একটা বড় সুন্দর সবুজ ঘাসের মাঠ, চারদিকে রঙিন পাহাড়ি ফুল ফুটেই আছে। জীবন ক্যাজুয়াল ট্রেকিং স্যুট পরে মাঠে দাঁড়িয়ে আছে, আর 2 বছরের পুচকে আয়াত একটা গোলাপি রঙের জ্যাকেট আর টুপি পরে ঘাসের উপর টলমল পায়ে প্রজাপতির মতো ছুটে বেড়াচ্ছে। আরোহী মাঠের পাশে একটা কাঠের বেঞ্চে বসে হাসি মুখে বাবা মেয়ের এই মিষ্টি খেলা খেলছে। এই যে আমার আম্মাজান, পাপা কিন্তু চোখ বন্ধ করেছে। 1, 2, 3। এবার পাপ্পার রাজকন্যা কোথায় লুকালো? আমি কিন্তু খুঁজতে আসছি। আয়াত মাঠের একটা ছোট্ট গাছের পেছনে গিয়ে আধখানা শরীর লুকিয়ে খুশিতে খিলখিল করে হেসে আদো আদো গলায়, পাপা আমি এখানে, আমি লুকিয়েছি, দেখতে পাবে না, হা হা হা। আরে আমার মা মনিটা কোথায় গেল? ওই বড় পাথরের পেছনে নাকি ফুলের বাগানে? কোথাও তো দেখছি না। আয়াত গাছের পেছন থেকে বের হয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এসে জীবনের পা জড়িয়ে ধরে। এই তো আমি, পাপা আমি এখানে, পাপা পারি না, হি হি হি। আমার সোনাটা তো খুব ভালো লুকাতে পারে। এই নাও পাপ্পার আদর। জীবন পরম স্নেহে আয়াতের 2 গালে আর কপালে একের পর এক চুমু খেতে লাগলো। আয়াত আনন্দের চোটে হাত পা নেড়ে গদগদ হয়ে হাসতে লাগলো। আরোহী বেঞ্চ থেকে উঠে ফ্লাস্কে আনা গরম চা দুটো কাপে ঢেলে তাদের দিকে এগিয়ে এলো। বাপ রে বাপ, তোমাদের বাবা মেয়ের খেলা দেখলে মনে হয় তোমরা দুজন একই বয়সের বন্ধু। জীবন, পাহাড়ে এসে তোমার বয়সটা মনে হয়
আয়তের মতো 2 বছর হয়ে গেছে, তাই না? তা বলতে পারো। এই প্রাকৃতির মাঝে যখন আমরা এই ছোট্ট পরিবারটাকে প্রাণ খুলে হাসতে দেখি, তখন নিজের ভেতরের সব গম্ভীরতা হারিয়ে যায়। সত্যি আরোহী, এই ছুটির দিনগুলো আমার জীবনের সেরা মুহূর্ত। মাম্মা, আমিও খেলবো পাপ্পার সাথে দুরু দুরু। হ্যাঁ সোনা, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। এবার পাপা একটু চা খাক, তারপর আমরা সবাই মিলে ওই সামনের ঝর্ণাটা দেখতে যাব, কেমন? ঝর্ণা, অনেক জল। পাপ্পা চলো চলো চলো। চলো, আজ আমরা এই রানীর সব হুকুম মানতে আমি বাধ্য। জীবন আরোহীর কাঁধে আলতো করে হাত রাখল, আর আরোহীর কোলে থাকা ছোট্ট আয়ত তাদের দুজনের গলা জড়িয়ে ধরল। পাহাড়ের স্নিগ্ধ বাতাসে তাদের তিনজনের অনাবিল সুখের এই মুহূর্তটি যেন এক চিরন্তন ফ্রেম হয়ে রইল। বাড়ির বড় বসার ঘর, ঘড়িতে তখন বিকেল 5টা। টেবিলের ওপর গরম চা, সিঙ্গারা আর বিস্কুটের থালা সাজানো। জীবনের বাবা দাদু সোফায় বসে আছেন, তার কোলে 2 বছরের পুচকে আয়াত আরামে বসে হাত পা নাড়ছে। চারপাশ ঘিরে বসে আছেন জীবনের মা দিদা, জীবনের ভাই আরোহীর বোন জীবন এবং আরোহী। সবাই পাহাড় ভ্রমণের গল্প শোনার জন্য মুখিয়ে আছেন। কিরে দাদু ভাই, পাহাড় থেকে ঘুরে এলে দাদুর জন্য কি আনলে, আর পাহাড়ে গিয়ে কি কি মজা করলে দাদুকে একটু বলো তো শুনি। দাদু জানো, পাহাড়ে অনেক মেঘু তুলোর মতো উড়ে। আমি ধরতে গেছি, পাপ্পা দিল না। আয়াতের কথা বলার স্টাইল দেখে বসার ঘরের সবাই একসাথে হো হো করে হেসে উঠল। ওরে আমার পাকা বুড়ি রে, মেঘও বুঝি ধরা যায়। তারপর আর কি কি দেখলে সোনা? আর ঝর্ণা, অনেক জল ঝুরু ঝুরু করে পড়ে। আমি জলে পা দিয়েছি, মাম্মা বকেছি। মাম্মা খুব পচা দাদু। ওরে বাবা, আমার নামে দাদুর কাছে নালিশ করা হচ্ছে। ঠান্ডা লেগে যাবে বলে জল থেকে তুলে এনেছি, আর আমি হয়ে গেলাম পচা। একদম ঠিক বলেছিস আয়াত মামনি, তোর এই মাম্মা আর পাপা দুজনই পচা। তুই বরং তোর এই কাকুর কাছে চলে আয়, কাকু তোকে রোজ আইসক্রিম খাওয়াবে। কাকুও পচা, চশমা নেই। পাপ্পা ভালো, পাপ্পা চকলেট দেয়। দেখছিস, মেয়ে আমার দলের, যতই যা বলিস দিন শেষে কিন্তু বাবার রাজকন্যা। তা যা বলেছিস দুলাভাই, পাহাড় থেকে ঘুরে আসার পর আয়ত যেন আরো বেশি কথা বলা শিখে গেছে। ওর এই আধো আধো গল্প শুনলে সারাদিনের সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যায়। সত্যি রে, এ কটা দিন তোরা বাড়িতে ছিলি না, পুরো ঘরটা কেমন খাকা করছিল। আজ আমার এই নাতির মুখের পাহাড়ি গল্প শুনে মনে হচ্ছে যেন আমরা সবাই মিলে পাহাড় থেকে ঘুরে এলাম, ঘরটা আবার প্রাণ ফিরে পেলো। হ্যাঁ বাবা, যেখানে ঘুরতে যাই না কেন, দিন শেষে তোমাদেরও এই হাসি মুখগুলোর কাছে ফিরে আসার আনন্দটাই আলাদা। আমাদের পরিবারটাই আমাদের আসল স্বর্গ। আয়াত তখন দাদুর কোল থেকে নেমে এলোমেলো পায়ে হেঁটে জীবনের ভাইয়ের প্লেট থেকে একটা সিঙ্গারা তুলে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আর তা দেখে পুরো ঘর জুড়ে আবারও আনন্দের হাসির রোল বয়ে গেল। জীবনদের বাড়ির বসার ঘর, বিকেলের আড্ডায় সবাই একসাথে বসে চা খাচ্ছেন। এমন সময় জীবন অফিস থেকে ফিরে সোফায় বসলো। বাবা মা, তোমাদের সবার জন্য একটা দারুণ সুখবর আছে। আমার অফিসের সবচেয়ে প্রিয় বন্ধু আবিরের বিয়ে ঠিক হয়েছে। আগামী সপ্তাহে বিয়ে। ও আমাদের পুরো পরিবারকে দাওয়াত করে দিয়েছে এবং সবাইকে যেতে বলে দিয়েছে। ও মা, তাই নাকি? আবির ছেলেটা খুব ভালো রে, ওর বিয়েতে তো আমাদের যেতেই হবে। সত্যি দারুণ খবর। তাহলে তো আমাদের অনেক শপিং করতে হবে। তবে জীবন, আবির তো তোমার এত কাছের বন্ধু, ওর বিয়েতে আমাদের একটু আগে গিয়ে হাত লাগানো উচিত না? হ্যাঁ আরোহী, আমিও ঠিক সেটাই ভাবছিলাম। আমরা বাকিরা সবাই বিয়ের দিন যাব, তবে তুমি আর আয়াত বিয়ের ঠিক একদিন আগে আবিরের বাড়ি চলে যাব। ও একা হাতে সব সামলাচ্ছে, আমাদের পাশে থাকা দরকার। পরের সপ্তাহ, আবিরের বাড়ি, পুরো বাড়ির আলোকসজ্জা ও ফুলের মালায় সাজানো, চারদিকে বিয়ের শোরগোল। এমন সময় গেট দিয়ে জীবন, আরোহী এবং সুন্দর একটা ফ্রক পরা 2 বছরের আয়াত ভেতরে ঢুকলো।
আবির দূর থেকে তাদের দেখেই সব কাজ ফেলে ছুটে এলো। আরে জীবন ভাবি, তোমরা সত্যি একদিন আগে চলে এসেছো, আমি তো ভাবতে পারিনি। তোদের দেখে আমার অর্ধেক দুশ্চিন্তা এমনিতে দূর হয়ে গেল রে। আপনার মতো বন্ধুর বিয়েতে আমরা আগে আসবো না তো কে আসবে ভাইয়া? কোনো চিন্তা করবেন না, আমরা সব কাজ গুছিয়ে দেব। আর এই যে আমাদের স্পেশাল গেস্ট, আমার মামুনি, কেমন আছো সোনা? কাকুকে একটা চুমু দাও তো দেখি। আবির আয়াতকে কোলে তুলে নিতেই চঞ্চল আয়াত আবিরের কোলেই ছটফট করতে লাগলো। সে আবিরের মুখের দিকে তাকিয়ে তার দুষ্টুমি শুরু করে দিল। আয়াত আবিরের নাকের ওপর হাত দিয়ে আলতো করে চেপে ধরে, খিলখিল করে হেসে আদো আদো গলায়, আবির কাকু, তোমার বিয়ে, তুমি বর্ষা আসবে, হি হি হি। ওরে বাবা, 2 বছর ফুচকি মেয়ে আমার বর সাজার কথা জেনে গেছে। হ্যাঁ সোনা, কাকু কালকে বড় একটা তলোয়ার নিয়ে বর সাজবে, তুমি আমার সাথে যাবে তো? যাবো যাবো, কিন্তু কিন্তু আগে চকলেট দিতে হবে, চকলেট না দিলে চুল পচা করে দিব। দেখেছিস আবির, ও কিন্তু আসার আগেই তোমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে। একদম পাকা বুড়ি হয়েছে ও। আয়ত শোনা, কাকুকে একদম জ্বালাতন করো না, কাকু এখন অনেক ব্যস্ত। চলো দাদুর কোলে যাবে, চলো। একদম না ভাবি, আমি এই মামুনিটা আমার কোলেই থাকবে। ওর এই মিষ্টি দুষ্ট মিষ্টি দেখলে আমার বিয়ের সব ক্লান্তি এক নিমিষে উদাও হয়ে যায়। চল শোনা, কাকু তোকে এখনই বড় একটা ক্যাডবেরি এনে দিচ্ছে। আয়াত চকলেটের কথা শুনে খুশিতে ইয়ে বলে আবিরের গালে কামড়ে দেওয়ার ভান করলো। আর তা দেখে জীবন, আরোহী এবং আবির একসাথে হাসিতে ফেটে পড়ল। বিয়ের বাড়ির রোশনাই যেন এই মিষ্টি আনন্দের মাঝে আরও দ্বিগুণ হয়ে উঠল। বিয়ের চমকালো হলরুম, চারদিকে রজনীগন্ধা আর লাল গোলাপের সুবাস, সানাইয়ের মিষ্টি সুর বাজছে। বরবেশে আবির স্টেজে বসে আছে। এমন সময় হলরুমে ঢুকলো জীবন ও আরোহী। জীবন এবং আরোহী দুজনে ম্যাচিং করা সুন্দর কাপল পোশাক পরেছে। জীবনের পরনে রয়্যাল ব্লু রঙের শেরওয়ানি আর আরোহীর পরনে একই রঙের জমকালো সিল্কের শাড়ি। জীবনের কোলে রয়েছে 2 বছরের মিষ্টি আয়াত, সেও একটি নীল রঙের পরীর মতো ফ্রক পরেছে। জীবন আয়াতকে কোলে নিয়ে আরোহীর পাশে এসে দাঁড়ালো। বরের সাজে আবিরকে দেখে আয়াত জীবনের কোলে বসে হাততালি দিয়ে উঠল। পাপা, দেখছো আবির কাকু কেমন বড় রাজপুত্র হয়েছে, মাথায় টুপি, মুখে হাসি, হি হি হি। হ্যাঁ মামুনি, তোমার আবির কাকু তো আজ সত্যি রাজপুত্র হয়েছে। কিন্তু আমার রাজকন্যাটাকে বলো তো, এই যে আমার কোলে বসে আছে। আমি পাপার রাজকন্যা আর মাম্মা হলো রানী। তা যা বলেছিস শোনা, তোর আম্মা আজ রয়্যাল ব্লু শাড়িতে যা লাগছে না, আমার তো বড় হচ্ছে তার মায়ের দিকে বেশি চোখ যাচ্ছে। আরোহী পাশে দাঁড়িয়েছিল। বাবা আর মেয়ের এই মিষ্টি খুনসুটি আর জীবনের রোমান্টিক কথা শুনে সে আর লজ্জা ধরে রাখতে পারল না। সে মুচকি হেসে জীবনের বুকে হালকা ধাক্কা দিল। আচ্ছা, মেয়ের সামনে অত্যন্ত এই সমস্ত দুষ্টুমি একটু বন্ধ করো। সবাই আমাদের দিকেই তাকাচ্ছে। কাপড় ড্রেস পরে এসেছো বলে কি বেশি ভাব বেড়ে গেল? তবে হ্যাঁ, শেরওয়ানিটাতে তোমাকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আমার আরোহী সাহেবা। এমন সময় বিয়ের আসরে কাজী সাহেব এলেন। বড়দের উপস্থিতিতে কাজী সাহেব বিয়ের খাতা খুলে বসলেন এবং আবির ও কনের বিয়ে পড়াতে শুরু করলেন। পুরো হলরুমে একটা গম্ভীর এবং পবিত্র পরিবেশ তৈরি হলো। সবাই মনোযোগ দিয়ে বিয়ে দেখতে লাগলো। আলহামদুলিল্লাহ কবুল। চারদিক থেকে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে আনন্দধ্বনি করে উঠল। আবিরের বিয়ে সম্পন্ন হলো। আরোহী ও জীবন হাত জোড় করে তাদের প্রিয় বন্ধুর নতুন জীবনের জন্য মনে মনে দোয়া করলো। আয়াত সবাইকে হাততালি দিতে দেখে নিজেও জীবনের কোলে দাঁড়িয়ে আনন্দের চোটে চিৎকার করে উঠল। কবুল কবুল, আবির কাকুর বিয়ে হয়ে গেল, এবার চকলেট দাও। আয়াতের এই আকস্মিক চকলেটের দাবিতে আশেপাশের সবাই এবং খোদ বর আবিরও হেসে ফেলল।
জীবন আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে আয়াতকে বুকে টেনে নিল। পুরো পরিবার মিলে আবিরের এই বিশেষ বিয়েটা দারুণভাবে উপভোগ করতে লাগলো। বিয়ের স্টেজ, বরকনের বসার সোফা, আবিরের পাশে লাল বেনারসি শাড়ি আর গয়নার সেজে গুজে লাজুক মুখে বসে আছে তার নতুন বউ নীলিমা। জীবন, আরোহী আর তাদের কোলে থাকা 2 বছরের আয়াত স্টেজে উঠল নতুন জুটির সাথে দেখা করতে। নীলিমা, এই যে আমার কলেজের বন্ধু জীবন, আর এ হলো আরোহী ভাবি। আর এই যে আমাদের কোলে দেখছো না, জীবনের কোলে দেখছো, ও হলো আমাদের বাড়ির আসল ডন পুচকে আয়াত মামুনি। আসসালামু আলাইকুম ভাবি। আবিরের মুখে আপনাদের কথা এত শুনছি যে মনে হচ্ছে কত চেনা আপনারা। একদিন আগে এসে এত সাহায্য করছেন, সত্যিই অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ একদম দেবেন না, কিন্তু আপনি এখন আমাদের পরিবারেরই অংশ। আর আপনাকে যা সুন্দর লাগছে না নীলিমা, আবির ভাইয়া সত্যিই খুব ভাগ্যবান। একদম ঠিক বলেছ আরোহী। তা নীলিমা, আমাদের এই বন্ধুটা কিন্তু একটু বেশি ইমোশনাল, মাঝে মাঝে বেশি কথা বলে। কোনো সমস্যা হলে সোজা আমাকে বা আরোহীকে ফোন করে কমপ্লেন জানাবে, একদম ছাড়বে না। এই জীবন, তুই এসে আমার নামে কানা ভাঙ্গানি শুরু করলি, ওর কথা একদম বিশ্বাস করো না নীলিমা। এমন সময় জীবনের কোলে থাকা আয়াত এতক্ষণ ধরে বড় বড় চোখে নতুন বউ নীলিমাকে দেখছিল। সে এবার আবিরের কলারটা টেনে ধরে আদো আদো গলায় নিজের দাবি পেশ করলো। আবির কাকু, নতুন মাম্মি অনেক সুন্দর, পরীর মতো। কিন্তু কিন্তু নতুন মাম্মি কি আমাকে চকলেট দিবে? ওরে আমার সোনা রে, হ্যাঁ নতুন মামি তোমাকে অনেক অনেক চকলেট দেবে, কিন্তু তার জন্য তো তোমাকে আমার কোলে আসতে হবে, তাই তো? আর চকলেটের লোভ সামলাতে না পেরে তখনই জীবনকে ছেড়ে নীলিমার কোলের দিকে ঝাঁপ দিল। নীলিমা ওকে পরম স্নেহে নিজের কোলে তুলে নিল। বাবা, এত গয়না! নতুন মাম্মি, তুমি আজ থেকে আমার ফ্রেন্ড। কিন্তু কিন্তু পাপাকে আর চকলেট কিনে দিতে হবে না, তুমিই দিবে, কেমন? আর মাম্মা পচা, মাম্মা বকে। দেখেছো নীলিমা, ও কিন্তু অলরেডি তোমার দলের নাম লিখিয়ে ফেলেছে। চকলেট পেলেই ও সবাইকে ভুলে যায়। এই মেয়েটার পাকা পাকা কথা শুনলে আর রাগ ধরে রাখা যায় না। নীলিমা, ও কিন্তু এখন থেকে সুযোগ পেলে আপনার কাছে চকলেট চাইতে চলে আসবে, সামলে রাখবেন। সত্যি রে জীবন, আজ নীলিমার পাশে আয়াতকে এভাবে হাসতে দেখে আমার মনটা ভরে গেল। তোদের এই ছোট্ট পরিবারটাকে ভালোবাসার ছোঁয়া আমাদের নতুন জীবনেও থাকে। আয়াত তখন নীলিমার বেনারসির আঁচলটা ধরে খেলা করতে লাগলো। আর তাদের 4 জনের মন খোলা হাসির শব্দে বিয়ের আসরের আনন্দ আরও মধুর হয়ে উঠল। আবিরদের বাড়ির সদর দরজা, বিয়ের সব অনুষ্ঠান শেষ, চারিদিকে তখনও আলোর রোশনাই। জীবন ও আরোহী তাদের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহীর কোলে 2 বছরের ক্লান্ত ও ঘুমন্ত আয়াত নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাচ্ছে। বরের সাজে আবির এবং লাল শাড়িতে নতুন বউ নীলিমা তাদের বিদায় জানাতে দরজায় এসে দাঁড়ালো। তাহলে বন্ধু, আমরা এখন আসি। সব অনুষ্ঠান তো খুব সুন্দরভাবে মিটে গেল। এবার তো আর নীলিমা মিলে তোদের নতুন জীবনটা দারুণভাবে উপভোগ কর। তোদেরকে যে কী বলে ধন্যবাদ দেব জীবন। তুই আর ভাবি একদিন আগে এসে পাশে না দাঁড়ালে আমি এক হাতে এই বিশাল আয়োজন সামলাইতেই পারতাম না। সত্যি তোদের ঋণ শোধ করার মতো নয়। আবির ভাইয়া, বন্ধুদের মধ্যে আবার কিসের ঋণ? আর নীলিমা, কোনো দরকার হলে কিন্তু এক মুহূর্তেও দ্বিধা না করে আমাকে সোজা ফোন করে দেবে, কেমন? এখন থেকে তুমিও আমাদের পরিবারের একজন। হ্যাঁ ভাবি, আমি অবশ্যই আপনাকে ফোন করব। আপনারা চলে যাচ্ছেন ভাবতেই মনটা কেমন খারাপ লাগছে। আর আমাদের এই পুস্কু সোনাটা তো ঘুমিয়ে পড়ল, ওর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব মিস করব। আর বলো না নীলিমা, সারাদিন বিয়ে বাড়িতে যে পরিমাণটা নাচানাচি আর দুষ্টামি করেছে, গাড়িতে ওঠার আগেই ও একদম ফ্ল্যাট। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠেই কিন্তু ও তোমার চলকাটের কথা তুলবে, সামলে রেখো। সবাই একসাথে হেসে উঠল। আরোহী আলতো করে নীলিমাকে জড়িয়ে ধরে বিদায় নিল। তারপর তারা গাড়িতে গিয়ে বসলো। আবির ও নীলিমা হাত নেড়ে
তাদের বিদায় জানালো। জীবন ও আরোহীদের নিজেদের বাড়ি। রাত তখন বেশ গভীর। গাড়ি থেকে নেমে জীবন আয়াতকে পরম মমতায় কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। ঘরে চেনা শান্ত পরিবেশ দেখে আরোহী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহ, শেষ পর্যন্ত নিজের চেনা ঘরে ফিরলাম। বিয়ে বাড়ির হইচয়ের পর এই নিজের ঘরটার শান্তি যেন অন্য কোথাও নেই। জীবন কোমরের বেল্ট আর শেরওয়ানিটা আলগা করতে করতে আরোহীর পেছনে এসে দাঁড়ালো। তারপর পরম ভালোবাসার আরোহীকে জড়িয়ে ধরলো। একদম ঠিক বলেছ আরোহী। বিয়ে বাড়ি যতই রাজকীয় হোক না কেন, নিজের এই ছোট্ট চেনা নিরে তোমার আর আমার এই মুখোমুখি বসার শান্তিটা পৃথিবীর সবচেয়ে সেরা। ধুর, বাড়ি ফিরেই আবার তোমার রোমান্স শুরু হয়ে গেল। যাও, চট করে ফ্রেশ হয়ে এসো, আমি সবার জন্য জল এনে দিচ্ছি। জো হুকুম আমার রানী সাহেবা। আজ রাতটা সত্যি খুব সুন্দর কাটলো। জীবন হাসতে হাসতে ফ্রেশ হতে চলে গেল আর আরোহী ঘুমন্ত আয়তের কপালে হাত রেখে মনে মনে এক পরম শান্তি অনুভব করলো। তাদের ছোট্ট চেনার নেটটি আবারও ভালোবাসার চাদরে ঢেকে গেল। জীবন ও আরোহীর বেডরুমের সাথে লাগানো সুন্দর ছিমছাম বারান্দা বা ব্যালকনি। বিকেলের নরম সোনা রোদ এসে পড়েছে বারান্দার মেঝেতে। রেলিংয়ের পাশে ছোট ছোট টবে বাহারি রঙের ফুল ফুটে আছে। ছোট্ট আয়ত এখন তার দিদার ঘরে অঘরে ঘুমাচ্ছে। বারান্দার একটি বড় আরামদায়ক সোফায় জীবন ও আরোহী পাশাপাশি বসে আছে। আরোহী পরম শান্তিতে জীবনের কাঁধে মাথা রেখে বসে আছে আর জীবন এক হাতে আরোহীকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। সত্যি আরোহী, এই বিকেলগুলো কত মায়াবী হয়, তাই না? সারা সপ্তাহের অফিসের এত কাজের চাপ, এত দৌড়াদৌড়ির, কিন্তু এই ব্যালকনিতে এসে যখন তুমি এভাবে আমার কাঁধে মাথা রাখো, তখন মনে হয় সময়টা যেন এখানেই থমকে যায়। আমারও ঠিক এমনটাই মনে হয় জীবন। বিয়ে বাড়ির ওই এত সরগোলের পর আজকের এই শান্ত বিকেলটা যেন যেন শুধু আমাদের দুজনের। মাঝে মাঝে নিজের ভাগ্যকে বিশ্বাস হয় না। আমরা ছোটবেলায় কত ঝগড়া করতাম, আর আজ আমি তোমার বুকে মাথা রেখে এক অদ্ভুত শান্তি খুঁজে পাই। তা তো হবে। ঝগড়ুটে ভাই বোন থেকে যে আমরা এত রোমান্টিক একজোড়া স্বামী বউ হয়ে যাব, তা কি বিধাতা আগে থেকেই লিখে রেখেছিলেন? আরোহীর কানের লথিটা আলতো করে ছুঁয়ে, তবে একটা কথা স্বীকার করতেই হবে, শাড়িতে তোমাকে যত সুন্দর লাগে, এই বিকেলের নরম আলোয় তোমার এই মুখটা যেন তার চেয়েও 1000 গুণ বেশি মায়াবী লাগছে। আমার তো চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। ধুর, তুমি না দিন দিন বড্ড বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। মেয়ের সামনেও যেমন, একা পেলেও তেমন। একটু লজ্জা নেই তোমার, তাই না? জীবন হো হো করে হেসে ওঠে। আরোহীকে নিজের আরও কাছে টেনে নিয়ে ওর কপালে গম্ভীর এবং ভালোবাসায় ভরা একটা চুমু খেলো। নিজের বউকে ভালোবাসতে আবার কিসের লজ্জা রানী সাহেবা? আমি তো চাই চিরকাল আমাদের চুল যখন পেকে যাবে, আমরা যখন বুড়ো হয়ে যাব, তখনও যেন এই ব্যালকনিতে ঠিক এইভাবে তোমার কাঁধে হাত রেখে কাটাতে পারি। আমরা চিরকাল এমনই থাকবো জীবন। আমাদের এই ভালোবাসার ওপর যেন কারো নজর না লাগে। এমন সময় হালকা মিষ্টি হাওয়া এসে আরোহীর শাড়ির আঁচলটা উড়িয়ে দিল আর জীবন পরম মমতায় আরোহীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আঙ্গুলে আঙ্গুল মিলিয়ে রাখলো। বিকেলের সোনার রোদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর তারা দুজনে হারিয়ে গেল নিজেদের এক মায়াবী ভালোবাসার চাদরে। জীবন ও আরোহীর ব্যালকনি, তারা দুজনেই গভীর রোমান্টিক মুহূর্তে মগ্ন ছিল। এমন সময় হুট করে ঘরের ভেতর থেকে ঘুম ভাঙা চোখে 2 বছরের পুচকে আয়াত টলমল পায়ে হেঁটে বারান্দায় চলে এলো। বাবা আর মাকে ওভাবে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে সে বড় বড় চোখ করে সোজা তাদের মাঝখানে এসে ঢুকে পড়ল। আয়াত মাঝখানে বসে জোর করে দুজনের হাত দুদিকে সরিয়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে আদো আদো গলায়, ও মা, পাপা, মাম্মা, তোমরা তোমরা এখানে কি করছো? আমাকে ছাড়া আদর আদর খেলা হচ্ছে। আমি খুব রাগ করেছি। আয়াতের আকস্মিক এন্ট্রিতে জীবন ও আরোহী চমকে উঠল। তারা তড়িঘড়ি করে নিজেদের একটু স্বাভাবিক করে নিল। আরোহী লজ্জায় লাল হয়ে শাড়ির আঁচলটা ঠিক করলো আর জীবন হেসে ফেলে আয়াতকে কোলে তুলে নিল। ওরে আমার পাকা বুড়ি রে,
রাগ করার কি আছে? বাবা তো তোমার মাম্মার চোখের ভেতর একটা পোকা পড়েছিল, সেটা দেখছিল, তাই না আরোহী? হুম, আমি সব জানি। পাপা মিথ্যে বলছে। পাপা মামাকে কপালে চুমু খাচ্ছিল, আমি চোখ খুলে দেখে ফেলেছি। ওরে আল্লাহ, আমার মেয়ের হাত থেকে আর রক্ষা নেই। কি পাকা পাকা কথা শিখেছে দেখেছো জীবন? এখন থেকে আমাদের নিজেদের রুমও লক করে রাখতে হবে। তা যা বলেছ। আচ্ছা মামুনি, পাপা যদি আমাকে ভালোবাসে, তোমার কি হিংসা হয় বুঝি? তুমি কার দল বলো তো? আমি আমি পাপার দল, কিন্তু মামা পচা হলেও মামাকে একটু আদর দিয়ে দিই। আয়াত এক হাতে জীবনকে আর অন্য হাতে আরোহীর গলা জড়িয়ে ধরে দুজনের গালেই দুটো মিষ্টি চুমু খেলো। আরোহীও আর থাকতে না পেরে আয়াতকে বুকে টেনে নিয়ে আদরে ভরিয়ে দিল। বিকেলের শেষ আলোয় পুরো ব্যালকনিটা তাদের তিনজনের পবিত্র ভালোবাসায় ভরে উঠল। জীবন আরোহীর চোখের দিকে তাকালো, আর আরোহীও এক বুক ভালোবাসা নিয়ে জীবনের দিকে তাকালো। জীবন আরোহীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে। তাদের এই সুন্দর সম্পর্কের পূর্ণতা উদযাপনের জন্য একটি মিষ্টি রোমান্টিক শায়রি আবৃত্তি করলো জীবন গম্ভীর ও রোমান্টিক গলায় আরোহীর চোখে চোখ রেখে। তুমি আমার একলা বিকেলের স্নিগ্ধ শান্ত আলো, তোমার ওই চোখের মায়ায় বাঁচতে লাগে ভালো। আয়াত, আমাদের ভালোবাসার এক পবিত্র দান, তোমাদের নিয়েই জড়িয়ে আছে আমার এই জীবন ও প্রাণ। আরোহী জীবনের কাঁধে মাথা রাখলো, আর তাদের মাঝখানে বসে ছোট্ট আয়াত খুশিতে ইয়ে বলে হাততালি দিয়ে উঠল। গোধূলির আলোয় ঢাকা পড়ল তাদের চেনার নীড়, যেখানে রাজত্ব করে শুধুই ভালোবাসা, আনন্দ আর এক মিষ্টি সুখী পরিবার। স্যার, বাসান স্যার, আমার বড় ভাই ইমরানকে তো ক্র্যাক গ্যাংয়ের লিডার কুপিয়েছিল। ইমরানের নাম শোনা মাত্রই আনাফের চোখ দুটো ছোট হয়ে আসে। থানার অন্যান্য ইন্সপেক্টররা কৌতূহলী হয়ে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। আনাফ জানে সে একজন বড় ড্রাগস ডিলার, তা থানার কোনো পুলিশ সদস্য জানে না। এই ছেলে যদি এখন সবার সামনে ড্রাগস আর আন্ডারওয়ার্ল্ডের ভেতরের কথা ফাঁস করে দেয়, তবে তার চাকরি আর ইজ্জত দুই যাবে। তাই ছেলেটাকে পুরো কথা বলার কোনো সুযোগ দেয় না আনাফ। সে ছেলেটার হাত চেপে ধরে বলল, চুপ করো একদম, এখানে চেঁচামেচি করার দরকার নেই, আমার সাথে বাইরে এসো। আনাফ ছেলেটাকে থানার পেছনে নিয়ে আসে। সেখানে তার নিজস্ব গাড়িটা পার্ক করা আছে। সে দ্রুত গাড়ির দরজা খুলে ছেলেটাকে ভেতরে বসায়, প্রশ্ন করে, এবার বলো তোমার পরিচয় কি, কার লোক তুমি? স্যার, আমি ইমরানের ছোট ভাই, আমার নাম সালমান। আমিও ভাইয়ার সাথে গোপনে ড্রাগস বিক্রি করি স্যার। আমাদের কারবারের খবর পেয়ে ক্র্যাক গ্যাংয়ের লোকেরা আজ হঠাৎ হানা দিয়েছে। ওরা আমাকে মারতে আসছিল, আমি কোনো রকমে পেছনের দেওয়াল টপকে পালিয়ে আসছি স্যার। ওরা এখনো আমার পুরনো গোডাউনের ভেতরেই আছে। সত্যি আছে ওরা সেখানে? জি স্যার, খোদার কসম, ওরা এখনো ওখানেই আছে। কতজন লোক আছে ওদের সাথে? 3 জন স্যার। ওরা এসেই আচমকা হামলা করে আমার 8 জন লোককে মেরে ফেলেছে স্যার। দোহাই আপনার, আমাকে বাঁচান। ওরা খুবই ভয়ঙ্কর, সাধারণ কোনো মানুষ না ওনারা। মাত্র 3 জন? চল এখনই, ওদের আজ আমি কাঁচা চিবিয়ে খাবো। কিন্তু স্যার একা, আমরা 2 জন একা যাব? একা যাওয়া ঠিক হবে না স্যার, পুলিশ ফোর্স সাথে নিন। না না, কোনো পুলিশ নেওয়া যাবে না, এটা অফিসিয়াল কেস না। আমার লোক আছে, আমি এখনই ফোন করে দিচ্ছি। ওরা আমাদের আগেই গোডাউনের সামনে পৌঁছে যাবে। 20 জন লোক আছে আমার ব্যাকআপে। তাহলে চলুন স্যার, আর দেরি করবেন না। সালমানের কথায় আনাফ রওনা হয়। রাস্তায় কিলারদের ফোন করে নির্দিষ্ট লোকেশনে চলে আসতে বলে। মিনিট 10 মধ্যে গাড়িটা এক পুরনো গোডাউনের সামনে এসে থামে। আনাফ গাড়ি থেকে নেমে দেখতে পায় দুটো বড় গাড়িতে করে তার 20 জন কিলার এসে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। নিজের লোকেদের দেখে আনাফের আত্মবিশ্বাস বেড়ে যায়। সে সালমানকে সামনে রেখে গোডাউনের দরজাটা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে দেখা যায় 3 জন শান্তভাবে বসে আছে, তাদের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। এতগুলো লোক দেখেও তারা নিজেদের জায়গা থেকে নড়ল না। আনাফ তার পিস্তলটা বের করে তাদের দিকে তাক করে বলল, কুত্তার বাচ্চারা, তোদের এত বড় সাহস যে আনাফের ডিলিং পয়েন্টে এসে তোরা হানা দিস? ট্রাক গ্যাংয়ের ভূত আজ আমি তোদের মাথা থেকে নামাবো।
আনাফ কোনো কথা বলার সুযোগ না দিয়ে পরপর 3টে গুলি করলো। 3 জনের বুকে এসে গুলি লাগলো। আনাফ সালমানের দিকে তাকিয়ে বলল, এই দুর্বল ভীতুদের জন্য তুই থানায় পালিয়েছিলি? এদের দেখে তোর এত ভয়? ঠিক তখন চারপাশ থেকে গুলির শব্দ শোনা যায়। 1 মিনিটের ভেতরে আনাফের সব লোক গুলি খেয়ে মারা পড়ে। আনাফ তখন একা পাশে সালমান দাঁড়ানো। সে লাথি মেরে আনাফের থেকে পিস্তলটা ফেলে দিল। সে কিছু বলতে যাবে এমন সময় কালো জামা পরা একজন ভেতরে ঢোকে। পেছনে আরও অনেক লোকজন। সে সোজা এসে আনাফকে লাথি মেরে ফেলে দিয়ে বলে, আমি ভয় পেতে নয়, বরং ভয় দেখাতে ভালোবাসি। এই কুক গ্যাংয়ের লিডার তোকে এখানে প্ল্যান করে এনেছি। সবাই আয় দেখে যাই পুলিশের কুত্তা কেমন ভয় পাচ্ছে। কেন মারবি আমাকে? তুই কেন আমার লোকদের মারলি? কি চাস তুই? তোকে তো আমি গত 5 বছর ধরে খুঁজে চলেছি রে আনাফ। কারণ তুই আমার বড় ভাইকে রনিকে 5 বছর আগে মেরেছিলি। এবার নিজের পাপের ইতিহাসটা মনে করে দেখ। দোস্ত আমার ভাইয়ের ছিল না। আমার মা বাবা মারার পর সে বাবার হয়ে পুরনো বিজনেসটা শুরু করেছিল। তোরা ছিলি আমার বাবার ব্যবসার পার্টনার। আমার ভাইকে তোরা শুধু টাকার লোভে পড়ে এক রাতে খুন করে দিলি। তোর সব টাকা আর প্রপার্টি এখন কোথায় আছে বল? আনাফ সব শুনিয়ে ভয় পায়। বড় একটা ঢোক গিল। সে 2 হাত জোর করে রাফির পা জড়িয়ে ধরার চেষ্টা করে। ও, তুই তাহলে রনির ছোট ভাই রাফি? আচ্ছা শোন বাপ, আমার ভুল হয়ে গেছে। তুই মারিস না আমাকে। আমার সব টাকা তোকে দিয়ে দেব। আমার ব্যাংকের পাসবই, এটিএম কার্ড, সব সিক্রেট ব্যাংক ডিটেলস আজ থেকে তোর। কোটি কোটি টাকা আছে সেখানে, সব তুই নিয়ে নে। শুধু দয়া করে আমাকে জ্যান্ত এখান থেকে যেতে দে। রাফি হাসে। সে পকেট থেকে একটা ছুরি বের করে বলে, সে সব তো নিবই, তবে তোকেও তো মরতে হবে। প্রতিশোধ আমি কখনো ছাড়ি না। আনাফ প্রাণ ভিক্ষা চেয়ে বারবার মাপ চায়, কিন্তু রাফি রাজি হয় না। রাফি প্রথমে আনাফের ডান হাতটা মেঝের সাথে চেপে ধরে একটা ছুরি জোরে ওর হাতের তালুর ভেতরে ঢুকিয়ে দিল। আনাফ যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তারপর রাফি প্লাস দিয়ে আনাফের পায়ের নখ টেনে উপরে তোলে। নখ উপরে আসতেই ফিনকি দিয়ে রক্ত ছুটে যায় মেঝেতে। আনাফ যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারানোর উপক্রম হয়। রাফির ইশারায় ওর লোক গরম পানি এনে দিল। সে আনাফের কানের ভেতরে সেই গরম পানি ঢেলে দিল। কানের ভেতরে চামড়া পুড়ে যাওয়ার যন্ত্রণায় আনাফ মেঝেতে মাথা বাড়ি দিতে থাকে। রাফি বলল, তোর হাত পা 4টা কেটে তোকে একটা চটের বস্তার ভেতর ভরে ড্রেনে ফেলে রাখবো। তুই সেখানে জাস্ট পচে মরবি, পচে মরবি। এরপর আনাফ শেষ হয়। অন্যদিকে জিয়া এনজিও থেকে বাড়ি ফিরে গোসল খাওয়া দাওয়া করে সেই যে রুমে ঢুকেছে আর বেরোয়নি। অন্যদিন মা বাবা বাড়িতে থাকলে একসাথে অনেক গল্প হয়। আর বাবা মাও মামার বাড়ি গেছে। বাড়িতে শুধু ও আর ওর ফ্রেন্ড কুকুর পিটার। ফ্রেন্ড যে শুধু মানুষই হতে পারে এর তো কোনো মানে নেই। পিটার ওর এমন এক বন্ধু যে ওর ভালো সময়ে ওর পাশে থাকে আর মন খারাপের সময়ও, যে ওর সব পাগলামি মেনে নেয় আর সব পাগলামো সহ্য করে। একা করে বসে কথা বলছে, তাও আবার পিটারের উদ্দেশ্য করে। জানিস পিটার, আগের দিন রাফি স্যারের কথা বলেছিলাম না, উনি অতটাও খারাপ নয় যতটা আমি ভেবেছিলাম। আজ উনি মিসেস মিতার সাথে এনজিওতে এসেছিল। ওনাকে বোঝাটা অতটাও সহজ নয়। কেউ এক ঝলক দেখে ভাববে বদমেজাজি, রাগী, মানে যেমনটা আমি ভেবেছিলাম। কিন্তু ওনার মনটা খুব ভালো জানিস। আজ বাচ্চাগুলোর সাথে কত খেলা করলো, কেউ দেখলে বুঝতেই পারবে না যে সেদিন উনি আমাকে অত বকেছিল। জিয়া এসব ভাবছিল। হঠাৎ ওর ফোনটা রিং হলো। ও দেখলো বাবা কল করেছে। সে দ্রুত কলটা রিসিভ করে কানের কাছে নেয়। হ্যালো বাবা, তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ, এই সবে পৌঁছেছিলাম। শোন না, একটা প্রবলেম হয়ে গেছে। আজ ফিরবে না তাই না? আরে দেখ না, কিছুতেই যেতে দেবে না আজ। তোর মামারাও জেদ ধরছে আজ থেকে যাওয়ার জন্য। পিটার কি বুঝলো কে জানে, সঙ্গে সঙ্গে লেজ নাড়ানো শুরু করে। দেখো, লেজ নাড়াচ্ছে। ঠিক আছে, সাবধানে থাকিস। আমি এখন রাখি, রাতে আবার কল করব। ওকে বাবা। এদিকে রাফি নিজের ঘরে ঢুকলো। সে দরজাটা লক করে দিয়ে সোজা সোফাটায় এসে শরীরটা ছেড়ে দেয়। সারাদিনের ধকল আর প্রতিশোধ নেয়ার পর তার শরীর এখন ক্লান্তিতে ভেঙে আসে। সে মনে মনে বলে, না, আজ খুব টায়ার্ড লাগছে আর খাবার বানাতে ভালো লাগছে না। কেউ এখানে থাকলে খুব ভালো হতো, বাট কি আর করা যাবে। আজ খাবার অর্ডার করে নেই কোনো রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, এটাই বেটার হবে।
ও রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিল, তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লো আর অপেক্ষা করতে লাগলো খাবারের। হঠাৎই আবার ওর চোখের সামনে জিয়ার চোখ দুটো ভেসে উঠল, আর এক এক করে আজ সারাদিনে ওর সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্তের কথা রাফির মনে পড়তে থাকে। কেন আমার উপর তোমার প্রভাব পড়ছে? কেন বারবার তোমার চোখ দুটোর কাছে আমি হেরে যাচ্ছি? আজ পর্যন্ত কোনো মেয়ের প্রতি দুর্বল হইনি আমি, আর তোমার কাছে আসলে কেন এতটা দুর্বল হয়ে পড়ি? কেন কেন তোমার থেকে দূরের থেকেও মনটা বারবার তোমার দেখা পাওয়ার আশায়? কেন? তাহলে কি আমি সত্যি? না না, এটা ঠিক না রাফি। উই হ্যাভ টু কন্ট্রোল ইয়োরসেলফ। তোর জীবনটা অন্য সবার মতো কোনো নর্মাল জীবন নয় যে তুই সাধারণ মানুষের মতো প্রেম ভালোবাসা নিয়ে মেতে থাকবি। তুমি চাইলে কারোর সাথে এইভাবে ইমোশনালি অ্যাটাচমেন্ট হতে পারো না। তুমি এটা করতে পারো না রাফি, তুমি কখনোই এটা করতে পারো না। সে নিজেকে বারবার ধমক দেয়, কিন্তু তার অবাধ্য মন কিছুতেই জিয়ার সেই চেনা হাসি মুখের স্মৃতিতে মন থেকে মুছে ফেলতে পারে না। রাফি তার লোকেদের নিয়ে শান্তিনীর নামে ফারুকের ওই এনজিওর বিষয়ে খোঁজ নেয়। বাইরে সমাজ সেবার মুখোশ পরে থাকলেও বিজনেসম্যান মাফিয়া ফারুক আহমেদ প্রতি বছর কোটি কোটি টাকা এই এনজিও থেকে নিজের ফান্ডে সরায়। বাইরে সে সবার সামনে খুব ভালো ব্যবহার করে এবং বড় বড় ডোনারদের আকৃষ্ট করে, অথচ যারা এখানে টাকা ডোনেট করে তাদের থেকে কৌশলে অর্থ হাতায় ফারুক। শুধু তাই নয়, ডোনারদের বোকা বানানোর জন্য সে নানান রকম মিথ্যা আর ভুয়া অ্যাওয়ার্ড আয়োজন করে তাদের হাতে তুলে দেয়। এই এনজিওকে ঢাল বানিয়ে ফারুক এখন আন্ডারওয়ার্ল্ডেরও বেশ প্রভাবশালী। রাফি বলে, যতই তুমি বড় মাফিয়া হও ফারুক, আমার হাতে তোমাকে মরতেই হবে। অন্যদিকে এমপি আতিক আর মাফিয়া ফারুক বসে আছে। তাদের দুই পুরনো বন্ধু রাশেদ আর পুলিশ অফিসার এনাফ খুন হয়ে গেছে। পুলিশ ক্র্যাক গ্যাংয়ের কোনো হদিশ খুঁজে পাচ্ছে না। এই ব্যর্থতা আর বন্ধুদের মৃত্যুতে তারা দুজনেই ক্ষুব্ধ হয়ে অনবরত গালিগালাজ করতে থাকে। আতিক বলে, কোন কুত্তার বাচ্চা এই ক্র্যাক গ্যাংয়ের লিডার? তাকে কিভাবে খুঁজে বের করতে হবে ফারুক। পুলিশ প্রশাসন পুরো ব্যর্থ। কেন সে এভাবে একের পর এক আমাদের বন্ধুদের টার্গেট করে মারছে? কি চায় সে? শান্ত হও আতিক। যেই হোক না কেন যে আমাদের শিকরে টান দিয়েছে, রাশেদ আর আনাফের মৃত্যু মানে আমাদের পুরো ড্রাগস আর মানি লন্ডারিং সিন্ডিকেটের বড় ক্ষতি। কিন্তু আমাদের এখন ভেঙে পড়লে চলবে না। আমাদের টাকার সোর্সগুলো সচল রাখতে হবে। বিশেষ করে এনজিও থেকে দ্রুত আরও বড় অঙ্কের টাকা সরাতে হবে। এর জন্য আমাদের নতুন বড় বড় ডোনার খুঁজতে হবে, যারা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কোটি কোটি টাকা ডোনেট করতে মুখিয়ে থাকে। সেটা না হয় ব্যবস্থা করব। আরেকটা কাজ করো আতিক, পাবলিকালি চোখে ধুলো দেওয়ার জন্য তোমাকে ভার্সিটিতে নিয়মিত মোটা অঙ্কের টাকা ডোনেট করতে হবে। ওখানে যেন আমাদের রেপুটেশন ভালো থাকে। কেউ যেন সন্দেহ না করতে পারে যে আমরা আসলে পাবলিকের রক্তচোষা টাকা নিয়ে নিজেদের সাফাই করছি আর নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভরছি। ওটা নিয়ে চিন্তা করো না। ভার্সিটির ট্রেস্টি বোর্ডে আমার লোক আছে, কিন্তু এই ক্র্যাক গ্যাং আসলে কারা? আন্ডারওয়ার্ল্ডের বাকি গ্যাংস্টারদের কাছে খোঁজ নাও। কেউ না কেউ তো নিশ্চয়ই জানে এদের আসল পরিচয়। খোঁজ আমি নিচ্ছি। তবে আরেকটা জরুরি কথা, আনা যে ভার্সিটিতে তার ছেলেদের দিয়ে ড্রাগ সেল করাতো, সেখানকার একটা সিক্রেট লকার 30 কোটি টাকা পড়ে আছে। ওটা আনাফের ব্যক্তিগত কালেকশন ছিল, যা সে সরাতে পারেনি। চলো সামনে একটা দিন রেখে ভার্সিটিতে আমাদের গুন্ডাদের পাঠিয়ে ওই টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করি। টাকাটা হাতছাড়া করা যাবে না। একদম ঠিক বলেছ। টাকাটা আমাদের এই মুহূর্তে খুব দরকার। দুজন আলোচনা করতে থাকে। পরদিন সকাল 10টা বাজে। রাফি বিছানা থেকে উঠে বলল, আজ একবার ভার্সিটিতে যেতে হবে। প্রিন্সিপালের সাথে নতুন ডোনেশন আর কিছু অফিসিয়াল বিষয়ে কথা বলাটা খুব দরকার। ড্রাগস বিজনেস চলতো সেখানে। ও দ্রুত রেডি হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে বেরিয়ে গেল। গাড়িটা স্টার্ট করে সে মেন রোডের দিকে রওনা দিল, কিন্তু কিছু দূর যেতেই ও ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে পড়ে। চারদিকের গাড়ির হর্ন আর গরমে সে চরম বিরক্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল ফুটপাতের দিকে। ওটা জিয়া না, কিন্তু ও এখানে দাঁড়িয়ে ওটা কি করছে?
রাফি ভালো করে দেখল রাস্তায় দাঁড়িয়ে জিয়া স্মোকিং করছে। এই দৃশ্য দেখা মাত্রই রাফির ভেতরে হঠাৎ খুব রাগ আসে। সে আর অপেক্ষা না করে গাড়িটা রাস্তার সাইড করলো। গাড়ি থেকে নেমে সে সরাসরি জিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। জিয়া কিছু বুঝে ওঠার আগেই রাফি ওকে একটা চড় মারল গাড়ে। জিয়া গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। রাফি এক ঝটকায় জিয়ার হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিল। লজ্জা করে না তোমার? একটা মেয়ে হয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়ে স্মোকিং করছো? ছি জিয়া ছি। নিজের স্বাস্থ্যের কথা না ভেবে তোমার যে একটা পরিবার আছে সেই ফ্যামিলির কথা তো একবার ভাববে। রাগের মাথায়ও জিয়ার দুটো কাঁধ শক্ত করে ধরে জোরে ঝাঁকিয়ে দিল সে। তারপর এক প্রকার ধাক্কা দিয়ে ওকে কিছুটা সরিয়েও দিল। নিজের ভেতরে চেপে রাখা আবেগ আর নিয়ন্ত্রণ করতে না পেরে রাফি জিয়ার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি তোমাকে নিয়ে কতটা গর্ব করতাম জিয়া, তা তুমি নিজেও জানো না। সেদিন প্রথম ভার্সিটিতে তোমাকে দেখি, সেদিন তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি এক মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম। সেদিন তুমি তাকিয়েছিলে আমার দিকে, আমি তোমার চোখের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো পড়তে চেয়েছিলাম। যেদিন থেকে আমি ওই ভার্সিটিতে পা রেখেছি ঠিক সেদিন থেকে প্রত্যেকের মুখ থেকে শুধু তোমার প্রশংসা শুনেছিলাম। তখনও যদি এসব কথা বিশ্বাস করিনি, কিন্তু যেদিন আমি তোমার ওই এনজিওতে গেলাম সেদিন সেই প্রশংসার আসল কারণ খুঁজে পেয়েছিলাম। যখন তোমার চোখে ওই অসহায় বাচ্চাগুলোর জন্য এক নিঃস্বার্থ ভালোবাসা দেখেছিলাম, আর হয়তো অজান্তেই চেয়েছিলাম তোমার চোখে ঠিক ওই রকম একটা ভালোবাসা আমার জন্যও দেখতে। কিন্তু তাতে তোমার কি আসে যায়? তোমার তো আসলে কোনো যায় আসে না। হ্যাঁ স্যার। জিয়া অবাক কণ্ঠে শুধু এটুকুই বলতে পারল। এতক্ষণ রাফির কোনো হুঁশে ছিল না যে সে রাগের মাথায় জিয়ার সামনে তার দুর্বলতার কথাগুলো বলেছে। জিয়ার ডাকে তার সম্বিত ফিরে সে নিজেকে ধমক দিয়ে বলে, ওরে রাফি, এসব কি ফালতু কথা বলে ফেললাম আমি ওর সামনে। এটা একদম ঠিক হলো না। আমি কোনোভাবেই এভাবে একটা মেয়ের সামনে ইমোশনাল প্রকাশ করে দুর্বল হতে পারি না। রাফি নিজের গলাটা একটু ঝেড়ে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে উঠল, ভার্সিটিতে যাবে তো এখন? হ্যাঁ যাব। চলো তোমাকে ড্রপ করে দিচ্ছি, ওদিকে আমিও যাব। ওকে স্যার। জিয়া আর কোনো কথা না বলে চুপচাপ রাফির গাড়িতে এসে বসল। কিন্তু ও রাফির বলা কথাগুলোতে এতটাই অবাক হয়েছে যে সিট বেল্টটা লাগাতে ভুলে গেছে। এদিকে রাফি গাড়ি স্টার্ট করতে যাবে এমন সময় দেখে জিয়া তার সিট বেল্টটা লাগায়নি। জিয়া, তোমার সিট বেল্টটা লাগাও। হ্যাঁ, ও হ্যাঁ, সরি লাগাচ্ছি। জিয়া তাড়াহুড়ো করে বেল্টটা টেনে লক করে নিল। এরপর গাড়ি চলতে শুরু করে। কেউ কোনো কথা বলছে না, চারদিকে নীরবতা। রাফি মনে মনে ভাবছে, আমি কি ভুল করে ফেললাম? রাগের মাথায় ওকে নিজের সব দুর্বলতার কথা বলে দিলাম। ও এখন আমার সম্পর্কে কি ভাবছে? ধুর, আমি কোনোভাবেই পারবো না ওকে আমার এই রক্তাক্ত লাইফে জড়াতে। এটা ওর জন্য বিপদ ডেকে আনবে। ওদিকে জিয়া ভাবছে, রাফি স্যার হঠাৎ এইসব কি কথা বলল? উনি আমাকে ভালোবাসে? খোদা, এটা তো ঠিক না। আমার স্যারের সাথে কথা বলে সব কিছু পরিষ্কার করে নেওয়া উচিত। ইদানিং আমিও রাফি স্যারকে নিয়ে অন্যরকম কিছু একটা ফিল করি, কিন্তু আমি আর নতুন করে কাউকে জীবনে জড়াতে চাই না। পুরনো ক্ষতগুলো এখনো শুকায়নি। জিয়া মনকে জোর শক্ত করে নীরবতা ভেঙে বলে, স্যার। দেখো জিয়া, যা হয়েছে ওটা ভুলে যাও। স্যার প্লিজ, আমি কিছু বলি, একটু শোনেন। ওকে বলো। আই এম সরি স্যার। কেন সরি বলছো হঠাৎ? স্যার, ওভাবে রাস্তার মোড়ে দাঁড়িয়ে স্মোকিং করার জন্য সরি। সত্যি বলতে কি, আমি আর এই পুরনো একঘেয়ে লাইফটা রাখতে চাই না। আর আমার জীবনে ভালো মন্দ কিছুতে এখন আর যায় আসে না। ফ্যামিলির খেয়াল রাখার জন্য আমার বড় ভাই আছে, আর এনজিওর কাজ সামলানোর জন্য আমার ছোটবেলার কিছু ফ্রেন্ডসরা আছে। আর এই দুটো জিনিস নিয়েই তো এখন আমার লাইফ। আমি এর বাইরে আর কিছু নিয়েই ভাবি না। একসময় একজনকে খুব ভালোবাসতাম আমি, কিন্তু সে কোনোদিন আমার অনুভূতির মূল্য বোঝেনি। উল্টো আমারই কিছু কাছের বন্ধুরা তাকে এতটাই বিশ্বাস করতো যে আমার সাথে ওরাও সব সম্পর্ক শেষ করে দিল। এখন তাই জীবনে কি হলো না হলো তা নিয়ে আর কোনো কিছু যায় আসে না। জিয়ার মুখের এই কষ্টের ইতিহাস শুনে রাফির জোয়াল শক্ত হয়ে যায়। সে গাড়ি চালাতে চালাতেই বলে, তুমি কি পাগল জিয়া? একটা ফালতু ছেলের জন্য নিজের লাইফ এইভাবে নষ্ট করছো? ভুলে যাও তাকে, যে তোমার মতো মেয়ের ভালোবাসাটাই কোনোদিন বোঝেনি। সে তোমার এই স্যাক্রিফাইসের দাম কোনোদিন দেবে না। পারবো না স্যার। মন থেকে কাউকে ভালোবাসলে তাকে এত সহজে ভুলে যাওয়া যায় না। আপনিও যদি আজ আমার জায়গায় থাকতেন তবে
কিছুতেই পারতেন না। কোনোদিন সত্যিই কাউকে নিজের চেয়েও বেশি ভালোবেসে দেখবেন স্যার, তাহলে বুঝবেন এই কষ্টটা কত বড়। ভালো তো, আমি অলরেডি বেশি ফেলেছি। রাফি খুব আস্তে করে কথাটা আওড়ালো, কিন্তু নীরবতার কারণে যে স্পষ্ট সেই কথাটা শুনতে পেয়েছে। সে বলল, কিছু বললেন স্যার আপনি? আমাদের ভার্সিটিতে এসে গেছে, নামও এবার বাই। জিয়া গাড়ি থেকে নেমে গেল। সে গাড়ি থেকে নেমে আর একবার গভীর দৃষ্টিতে ঘুরে তাকালো রাফির দিকে, কিন্তু রাফি আর একবারের জন্য জিয়ার দিকে তাকালো না। জিয়া গাড়ি থেকে নামার সাথে সাথেই রাফি গাড়িটা আবার স্টার্ট দিয়ে চলে যায়। জিয়া এতক্ষণে ভার্সিটিতে এসে পৌঁছে গেছে। প্রথম ক্লাস বিজয় স্যারের জিওলজি। জিয়া এসে দেখে তখনও স্যার আসেননি। ও তাড়াতাড়ি একটা জায়গায় গিয়ে বসে পড়ে। রুমে বেশি স্টুডেন্ট নেই, কারণ ক্লাস শুরু হতে এখনও 20 মিনিট বাকি। ও বসে বসে ভাবতে থাকে, এইসব কথা স্যার কেন বলছিলেন? আমার চোখে ভালোবাসা দেখতে চান ওনার জন্যে? না, এটা কখনোই সম্ভব না। যখন ও এইসব ভাবনায় ডুবে থাকে তখনই হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন আসে। ও চেক করে। মেসেজটা দেখা মাত্রই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নেহালের সাথে একটা মেয়ের ছবি। নেহাল, যাকে জিয়া মন থেকে ভালোবাসতো। নিচে ক্যাপশনে লেখা হ্যাপি প্রমিস ডে। আর যে এই ছবিটা পাঠিয়েছে সে মেসেজ করে, আমি তোকে আগেই বলছিলাম জিয়া, ও তোর ভালোবাসার যোগ্য না। ও মেয়েদের নিয়ে খেলা করতে জানে, ভালোবাসতে জানে না। দেখ নিজের চোখে এবার। জিয়া চুপচাপ ফোনটা ব্যাগে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বুক ফেটে কান্না আসে। চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে আসে। ও উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকে ভার্সিটির করিডোরে। পায়ে জোর নেই, তবুও ছুটতে থাকে, যেন এই দৌড়েই কোনো একটা কষ্ট পেছনে ফেলে আসা যাবে। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা বলিষ্ঠ হাত ওকে আঁকড়ে ধরে। ও চোখ খুলে দেখে রাফি। তুমি কি পাগল হয়ে গেছো জিয়া? এখনই তো পড়ে যেতে। আই এম সরি স্যার। কথাটা বলেই ও যেই বেরিয়ে যাবে রাফি ওর হাত ধরে টেনে থামায়। কোথায় যাচ্ছ? এসো আমার সাথে, কথা আছে। রাফি ওকে নিয়ে পাশের একটা রুমে ঢুকে জিয়াকে বসায়। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে ও কাঁদছিল, আর এখনও কেঁদেই চলেছে। রাফি ওকে পানি খেতে বলে, কিন্তু জিয়া তাও থামে না। জানালার পাশে দাঁড়িয়ে রাফি ওকে লক্ষ্য করতে থাকে। এই কান্না ভেজা চোখেও ওকে অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে বুকের ভেতর। ইচ্ছে করছে ওকে নিজের কাছে টেনে নিতে, ইচ্ছে করছে একটা উষ্ণ পরশে বুঝিয়ে দিতে যে আমি আছি সবসময় তোমার পাশে, কিন্তু কিছুই করতে পারছে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর চোখের জল দেখা ছাড়া। মনে মনে ভাবে, এই মেয়েটার কষ্টে কেন এত লাগছে আমার। হঠাৎ জিয়া বলে ওঠে, স্যার আই প্রমিস ইউ, আমি সব ভুলে যাব। নিজের জন্য না হোক, নিজের পরিবারের জন্য বাঁচব। সেই সব বন্ধুদের ঘিরে বাঁচব যারা আমাকে শুধু বন্ধু না, নিজের বোনের মতো ভালোবাসে। আর সেই সব বাচ্চাদের জন্য বাঁচব যাদের পৃথিবীটা আমাকে ঘিরেই। রাফির মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। আই এম প্রাউড অফ ইউ জিয়া, আমি জানি তুমি পারবে। জিয়া ওর দিকে তাকাতেই রাফি ওখান থেকে বেরিয়ে যায়। জিয়াও চোখ মুছে ক্লাসে ফিরে আসে। সন্ধ্যার দিকে অন্য এক জায়গায় বসে আছে ফারুক আর আতিক। ফারুক বলল, একটা গোপন খবর পেয়েছি। ক্র্যাক গ্যাং হলো রনির ছোট ভাই, কিন্তু সে এখন কোথায় কিভাবে আছে জানি না। রনি? ওই যে মিজানের 2 ছেলে ছিল, রনি আর রাফি। ছোটটা তো লুকিয়ে ছিল, না হলে শালাকে সেই দিনই মেরে ফেলতাম। বড়টাকে তো মেরেই দিয়েছি। মিজানের সব টাকা আমাদের হয়ে গিয়েছে, পুরো 50 কোটি। তাহলে এখন কি হবে? মনে হচ্ছে রাফি মারছে আমাদের বন্ধুদের একে একে, এরপর পালা হয়তো আমাদের হবে। দেখছি ব্যাপারটা। আগে ভার্সিটি থেকে 30 কোটি টাকা উদ্ধার করতে হবে। আমি আজকেই যাব সেখানে, সব পরিস্থিতি বুঝে নিতে হবে ভালো করে। একটা কাজ করলে কেমন হয় ফারুক? কি? সামনে 14ই ফেব্রুয়ারি ছেলেমেয়েরা আনন্দে ব্যস্ত থাকবে। সেই দিন ছোটোখাটো একটা ঝামেলা বাঁধিয়ে দাও, সবাই সেটা নিয়ে ব্যস্ত থাকবে, আর তোমার লোকেরা গিয়ে চুপচাপ টাকাগুলো তুলে আনবে। ভালো বলেছেন। আচ্ছা আমি যাই, দেখি। ফারুক বেরিয়ে পড়ে। কিছু সময় পর ভার্সিটিতে এসে পৌঁছায়। চারদিকে তাকিয়ে দেখে স্টুডেন্টরা ঝুঁটি বেঁধে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। মনে মনে হিংস্র একটা হাসি ফুটে ওঠে ওই ঠোঁটে। সে বলে, যত পারো এই কদিন মজা করে নাও। প্রেম দিবসে আমি তোমাদের সবার থেকে ভালোবাসা কেড়ে নেব। তোমাদের মুখের এই হাসিকে যদি কান্নায় পরিণত না করি, তাহলে আমার নামও পাল্টে ফেলবো।
ভাবতে ভাবতে নিজের মনেই হেসে ওঠে ফারুক। অন্যদিকে রাফি দাঁড়িয়ে আছে তার সিক্রেট রুমে। সৌরভ এসে হাজির হয়। বস, খবর আছে 14 তারিখে ভার্সিটিতে আসবে ফারুকের গ্যাং। কেন? ওরা আতিকের টাকা নিতে আসবে, আর যেখানে রাফি নামের কাউকে পাচ্ছে সন্দেহ হলেই তুলে নিয়ে যাচ্ছে জেরা করার জন্য, মেরেও ফেলছে। ও এই ব্যাপার, আচ্ছা সমস্যা নেই। বস, আরেকটা খবর আছে। কি? ফারুকের ছেলের নাম নেহাল, সেই এখন তার বাবার পুরো ব্যবসা সামলায়। ও আচ্ছা, তাহলে এবার আমাদের সব গ্যাংকে নিয়ে এসো। ভার্সিটিতে সবসময় নজর রাখতে হবে। সৌরভ মাথা নেড়ে চলে যায়। রাফি একা দাঁড়িয়ে থাকে নিজের চিন্তায় ডুবে। চোখে মুখে একটা কঠিন সংকল্পের ছাপ। রাত ঘনিয়ে আসে। রাফি তার সিক্রেট জায়গায় বসে ভাবছে নেহালকে খুঁজে বের করতেই হবে যে করেই হোক। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ও। কিছু দূর যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করে যে একটা গলি থেকে বেরিয়ে আসে। কৌতূহলে ওর ভ্রু কুঁচকে যায়। মনে মনে ভাবে এই সময়ে ও বাইরে কি করছে। এখন তো প্রায় 8টা বাজতে চলল, ও আবার স্মোকিং করছে না তো। ও গাড়িটা এগিয়ে নিয়ে যায়। জিয়ার কাছাকাছি এসে গাড়িটা দাঁড় করায় আর কাজটা নামিয়ে দেয়। তুমি এই সময় এখানে? হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে জিয়া হক চুকিয়ে যায়। পেছনে ঘুরে দেখে রাফি গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে আছে। এটা দেখে ওর একটু সাহস ফিরে আসে। পায়ে পায়ে এগিয়ে যায় ও। ডেকেছিলেন? হ্যাঁ, কোথায় গিয়েছিলে এই সময়ে? আসলে স্যার, আমি একটা বাচ্চাকে পড়াতে এসেছিলাম। ও আচ্ছা, তাহলে এখন বাড়িতে যাবে তো? হ্যাঁ স্যার। গাড়িতে ওঠো, ড্রপ করে দিচ্ছি। না না স্যার, আমি চলে যাব। কি ভাবছো উল্টাপাল্টা? কিছু করবা কি না? এ মা, না না স্যার, আমি ওসব ভাবিনি। তাহলে এত কি ভাবছো? স্যার, লোকজন আপনাকে খারাপ ভাববে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এসো। জিয়া আর কি বলবে, চুপচাপ গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে। শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। তারপর রাফি বলে ওঠে, টিউশনের সময়টা একটু বিকেলের দিকে রাখতে পারো তো? না মানে বিকেলে আমার পড়া থাকে, তাই। আর বুঝেছি, তোমার ফোন নম্বরটা দাও তো। শুনতে পাওনি? না মানে কি হবে স্যার? তোমাকে আমি সেই এক্সপ্লেন দেব না। জিয়া চুপচাপ ফোন নাম্বারটা দিয়ে দেয়। হয়তো অন্য কেউ হলে দিত না, কিন্তু সত্যি বলতে ও রাফিকে বিশ্বাস করে। কোনো এক অজানা কারণে রাফি নাম্বারটা চেক করার জন্য কল করে, আর জিয়াও রাফির নাম্বারটা সেভ করে নেয়। আবার দুজনেই চুপ করে যায়। হঠাৎ জিয়া বলে ওঠে, স্যার আমি এখানেই নেমে যাই। এখানে কেন? স্যার আমি অটো করে চলে যাব। রাফিও বুঝে যায় এভাবে ওকে বাড়ি পৌঁছে দিতে গেলে হয়তো জিয়ার সমস্যা হতে পারে, তাই ও আর কথা বাড়ায় না। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না অটো পাচ্ছ আমি এখানে অপেক্ষা করব। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ একজন মাতাল কোথা থেকে এসে জিয়ার পাশে দাঁড়ায়। জিয়া এ ধরনের লোককে খুব ভয় পায়, তাই সরে গিয়ে রাফির অন্য পাশে দাঁড়ায়। রাফি ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছ নাকি? কই না তো। এবার জিয়ার তোতলামি দেখে রাফি হেসে ফেলে। ওর হাসি দেখে জিয়া অবাক হয়ে যায় আর ভুল করে ওর মুখ থেকে বেরিয়ে যায়। এখন এইভাবে হাসতে আপনাকে একটু গোমরামুখ লাগছে না? সব সময় এইভাবে হাসবেন। এরকম রেগে থাকেন কেন বলুন তো? কি বলে? আমি গোমরামুখ? না না মানে কি? আমি ওভাবে বলিনি। তাহলে কিভাবে বলতে চেয়েছো? এবার ভয়ে জিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আরে কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। জিয়া তাও কেঁদে চলে। আসলে ওকে কেউ কোনোদিন বকে না বাড়িতে, তাই কেউ যদি উঁচু স্বরে ওকে একটু বকে দেয় ও কেঁদে ফেলে। রাফি বুঝতে পারে না কিভাবে জিয়ার এই কান্না থামাবে। চারপাশে তাকিয়ে দেখে রাস্তার কয়েকজন লোক এদিক ওদিক দিয়ে যাচ্ছে। যে কেউ দেখে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। বুকের ভেতর একটা অস্থিরতা কাজ করছে ওর, তবুও জিয়া থামছে না, কেঁদেই চলেছে অঝরে। কাঁধ কাঁপছে ফোপানোর তালে তালে। জিয়া প্লিজ স্টপ। কেউ দেখতে পেলে উল্টো পাল্টা ভাববে যে আমি কিছু করেছি। প্লিজ কেঁদো না। করছেনই তো, সব সময় আমাকে বকেন, কাল তো চরও মেরেছেন। বলে আবার কান্না শুরু করে দেয় জিয়া। এবার আরেকটু জোরে। রাফি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কি বলবে ভেবে পায় না। ওর মাথার ভেতর শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই মেয়েটার চোখের জল ও সহ্য করতে পারছে না কিছুতেই। কি করবে না বুঝতে পেরে রাফি হঠাৎই ওকে জড়িয়ে ধরে ফেলে। আচ্ছা বাবা, আই এম সরি, প্লিজ এবার কেঁদো না, স্টপ। তোমাকে এভাবে কাঁদতে দেখতে আমার ভালো লাগে না, জানো তো। জিয়া তো এদিকে পুরো অবাক হয়ে যায়। শরীরটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায় ওর। তারপর কিছুটা লজ্জায়ও পড়ে যায়।
বুকের ভেতর একটা অচেনা শিহরণ খেলে যায়। ও আস্তে আস্তে নিজেকে রাফির বাহুবন্ধন থেকে সরিয়ে নেয়, মাথায় নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখের জল মুছে ফেলার চেষ্টা করে হাতের উল্টো পিঠ দিয়ে। রাফিও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে নিজের কাজে, মনে মনে ভাবতে থাকে, এটা আমি কি করলাম? উফ রাফি, তুই একদম পাগল হয়ে গেছিস। কিন্তু কোথাও একটা শান্তিও লাগছে ওর, যেন জিয়ার কান্না থামানোর এটাই ছিল একমাত্র উপায়। ওরা দুজন আর কিছু বলার আগেই একটা অটো এসে দাঁড়ায় ঠিক সামনে। যাবেন? হ্যাঁ। বলে ও তাড়াতাড়ি অটোতে গিয়ে উঠে বসে, একবারও পেছনে ফিরে তাকায় না, লজ্জায় মুখটা নামিয়ে রাখে। পৌঁছে কল করে দিও। হ্যাঁ ঠিক আছে। অটো চলতে শুরু করে। রাফি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। অটোটা যতক্ষণ না চোখের আড়াল হয় তারপর নিজের গাড়িতে উঠে বসে, স্টিয়ারিং ধরে বসে থাকে কিছুক্ষণ চুপচাপ, তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসে ও, কিন্তু ওর মাথায় বারবার সেই মুহূর্তটাই ঘুরে ফিরে আসে। জিয়াকে জড়িয়ে ধরার মুহূর্তটা, ওর কান্না ভেজা চোখ, ওর অবাক হয়ে যাওয়া মুখটা, মুখে আপনা থেকেই এক চিলতে হাসি ফুটে উঠছে বারবার। ঘরে ঢুকেও ও একা একা হাসছে নিজের মনে। একই অবস্থা জিয়ারও। বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ও, বালিশে মুখ গুজে পাগলের মতো মিটিমিটি হাসতে থাকে। বুকের ভেতর একটা অন্যরকম অনুভূতি খেলা করছে, যেটা ও নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ফারুক আর আতিক বসে আছে নিজেদের গোপন আস্তানায়। ঘরের ভেতর সিগারেটের ধোঁয়ায় ভারী পরিবেশ। এমন সময় নিহান এসে হাজির হয় দরজা ঠেলে। এসে বাবার সামনে বসে নিজেও একটা সিগারেট ধরায়, একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ে, তারপর বলতে শুরু করে, বাবা টাকা কোথায় আছে জানি, তবে একটা কথা বলার আছে। ভার্সিটিতে নতুন একজন টিচার এসেছে, তাকে সিসি ক্যামেরায় দেখেছি তোমার নামের একটা মেয়ের সাথে কথা বলতে। ইমরানরাও কথা বলছিল মেয়েটার সাথে। ওই মেয়েটা সেই টিচারকে আনাপ অফিসারের ড্রাগসের ব্যবসা সংক্রান্ত সব কিছু বলে দিয়েছে। তবে স্যারের নাম রাফি, যতদূর ধারণা সে সব কিছু জানে, কারা কারা জড়িত সবাই জানে। এখন কি করবে? ফারুকের কপালে ভাঁজ পড়ে খবরটা শুনে। কিছুক্ষণ চুপ করে থেকে ধোঁয়া ছেড়ে বলে ওঠে, সময় হয়ে এসেছে ক্ষমতা দেখানোর। এবার ভার্সিটিতে গিয়ে সবাইকে বুঝিয়ে দিতে হবে আমার ক্ষমতা থেকে কি কি করতে পারি। পুলিশ ফোর্স নিয়ে, আমাদের গ্যাং নিয়ে ভার্সিটিতে যাব। ঠিক আছে, আমি তাহলে আগে ভার্সিটিতে গিয়ে সবটা দেখে আসি। বলে নেহাল উঠে দাঁড়ায়। চোখে মুখে একটা হিংস্র প্রতিজ্ঞার ছাপ স্পষ্ট। পরের দিন সকালে ভার্সিটিতে যায় নেহাল। রোদ পড়েছে ক্যাম্পাসের গাছপালায়। স্টুডেন্টরা যে যার মতো ক্লাসে যাচ্ছে। জিয়া তখন বসে আছে একটা বেঞ্চে, হাতে বই নিয়ে, মনটা এখনও কালকের সন্ধ্যার কথা ভেবে অন্যমনস্ক। এমন সময় নেহাল ওর কাছে এগিয়ে আসে, মুখে একটা চেনা হাসি ঝুলিয়ে। জিয়া নেহালকে দেখা মাত্রই মুখটা শক্ত করে যায়, বই বন্ধ করে চলে যেতে চায়। তখনই নেহাল ওর হাত ধরে ফেলে শক্ত করে। কই যাও তুমি? জিয়া ঝটকা দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে, চোখে মুখে ঘৃণা স্পষ্ট। আপনার সাথে কোনো কথা নেই আমার। কে আপনি? এভাবে বলো না, আমার সাথে তোমার তো বছরের সম্পর্ক ছিল। জিয়া আরও জোরে ঝাড়ি দিয়ে নেহালের হাত থেকে ছাড়িয়ে চলে যেতে চায়। নেহাল পিছু পিছু এসে আবার সামনে দাঁড়িয়ে পড়ে, গলার স্বর নরম করে বলে ওঠে, এখনো ভালোবাসি তোমাকে। কথাটা শুনে জিয়ার মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তখন নেহাল পকেট থেকে ফোন বের করে তার সাথে ঘনিষ্ঠ হওয়া কোনো এক মেয়ের ছবি দেখায়, যেন প্রমাণ করতে চায় তার ভালোবাসা কতটা গভীর। জিয়া রাগে ঘৃণায় জ্বলে ওঠে ভেতরে ভেতরে। তবুও নেহাল ওর হাত ধরে রাখে, ছাড়ে না কিছুতেই। বারবার জিয়া হাত ছাড়াতে বলে, চিৎকার করে বলে ছেড়ে দিতে, কিন্তু নেহাল ছাড়ে না, উল্টো আরও শক্ত করে চেপে ধরে। এক পর্যায়ে জিয়া রাগে অন্ধ হয়ে গিয়ে সজোরে একটা চর বসিয়ে দেয় নেহালের গালে। নেহাল হঠাৎ চর খেয়ে মুহূর্তের জন্য থমকে যায়, তারপর রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে তার। জিয়াকে ধরতে যায় আবার। ঠিক তখনই জিয়া ভয়ে চিৎকার করে ওঠে সজোরে। আশেপাশে যারা ছিল সবাই ঘুরে তাকায় শব্দ শুনে। এমন সময় দূর থেকে দৌড়ে আসে রাফি, চোখে মুখে স্পষ্ট উদ্বেগ আর রাগ। কাছে এসেই নেহালকে সজোরে একটা ঘুষি মারে মুখ বরাবর। নেহাল টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। রাফি জিয়াকে নিজের আড়ালে টেনে নেয়, ওকে আগলে দাঁড়ায় নেহালের সামনে, চোখে জ্বলন্ত আগুন। নেহাল, তুই তো জানিস না আমি কে। শান্তিনীর এনজিওর মালিক, ফারুকের ছেলে। তোর বাপ তো শালা গরিবের টাকা মেরে বড়লোক হয়েছে। নেহাল মাটি থেকে উঠে দাঁড়ায়,
মুখ মুছতে মুছতে ঠোঁটের কোণে রক্ত, রাগে কাঁপতে থাকে ওর শরীর। হঠাৎই কোমরে গোজা ছুরিটা বের করে সজোরে রাফির পেটে বসিয়ে দেয়, কোনো পূর্বাভাস ছাড়াই। রাফি ব্যথায় কুঁকড়ে যায়, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে 5টা গাড়ি এসে ধুলো উড়িয়ে থামে ক্যাম্পাসের সামনে। নিহাল হিংস্র চোখে তাকিয়ে বলে ওঠে, তুই তো শালা টিচার না, তুই তো মাফিয়া, তুই তো ক্র্যাক গ্যাংয়ের লিডার রাফি, তাই না? তুই আমার বাবাকে মারতে এসেছিস, তোকে তো আজকে শেষ করে দেবো। গাড়ি থেকে নেমে আসে ফারুক আর আতিক, পেছনে আরও কয়েকজন লোক। ভার্সিটির চারপাশে একটা থমথমে নীরবতা নেমে আসে। সবাই ভয়ে জড়সড় হয়ে দূর থেকে দেখতে থাকে। রাফি পেটের ক্ষত চেপে ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, রক্ত ভিজিয়ে দিচ্ছে তার জামা। জিয়া দূর থেকে সবটা দেখে দিশেহারা হয়ে দৌড়ে আসে, রাফির পাশে বসে ওকে জড়িয়ে ধরে, চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে বসে। কিচ্ছু হবে না আপনার, প্লিজ নিজেকে সামলান। নেহাল, কেন এমন করছো তুমি? জিয়ার গলা কাঁপছে কান্নায়, হাত দিয়ে চেপে ধরার চেষ্টা করছে রাফির ক্ষত স্থান, কিন্তু রক্ত থামছে না কিছুতেই। চারপাশে ভার্সিটির স্টুডেন্টরা ভিড় করে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে এগিয়ে আসে না। নেহাল এই পুরো দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি ফুটিয়ে দাঁড়িয়ে থাকে, যেন এতদিনে লুকিয়ে রাখা আসল রূপটা আজ প্রকাশ করে ফেলে ও নিশ্চিন্ত হয়েছে। রাফি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়, পেটের ক্ষত থেকে রক্ত ঝরছে তখনও, কিন্তু চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, শুধু একটা হিমশীতল দৃঢ়তা। জিয়ার দিকে ঘুরে তাকিয়ে গলার স্বর নরম কিন্তু দৃঢ় করে বলে, জিয়া, তুমি সরে যাও এখান থেকে প্লিজ, যাও বলছি, শোনো। জিয়া কিছু বুঝে ওঠার আগেই রাফি কোমর থেকে একটা পিস্তল বের করে আনে, চোখের পলকে নেহালের বুক বরাবর তাক করে পরপর দুটো গুলি চালায়। বুলেট দুটো নেহালের বুক ভেদ করে যায়, ও একটা শব্দও করতে পারে না, দপ করে মাটিতে লুটিয়ে পড়ে। জিয়া চমকে উঠে ভয়ে 2 হাতে মুখ চেপে ধরে চিৎকার করে পিছিয়ে যেতে থাকে। চোখের সামনে এই দৃশ্য দেখে ওর সারা শরীর কাঁপতে থাকে। ফারুক চিৎকার করে রাফির দিকে ছুটে আসে, চোখে মুখে প্রতিহিংসার আগুন। ঠিক তখনই 10টা গাড়ি এসে গোটা ভার্সিটিকে ঘিরে ফেলে চারদিক থেকে। গাড়ি থেকে নেমে আসে সৌরভ সহ 50 জন ছেলে, প্রত্যেকের হাতে মেশিন গান। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা ক্যাম্পাস। ফারুকের সাথে আসা লোকজন আর তাদের সাথে থাকা পুলিশদের একে একে গুলি করে ফেলে দেয়া হয়। চারদিকে শুধু আর্তনাদ আর গুলির শব্দ। কিছুক্ষণের মধ্যেই সব নিস্তব্ধ হয়ে যায়, মাটিতে পড়ে থাকে একের পর এক নিথর দেহ। বেঁচে থাকে শুধু 2 জন, আতিক আর ফারুক। ভয় থরথর করে কাঁপছে দুজনেই। রাফি ধীর পায়ে এগিয়ে যায় ফারুকের দিকে, চোখে কোনো করুণা নেই, পিস্তল তাক করে সরাসরি ফারুকের পায়ে গুলি চালায়। ফারুক ব্যথায় চিৎকার করে ঠাস করে মাটিতে পড়ে যায়, পা চেপে ধরে গড়াগড়ি খেতে থাকে। এরপর রাফি আতিকের দিকে ঘুরে ওর পেটেও গুলি করে দেয়। আতিক যন্ত্রণায় কুঁকড়ে যায়, মুখ দিয়ে গোঙানির শব্দ বেরিয়ে আসে। রাফি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে দুজনের কাছে, গলার স্বরে জমে থাকা বছরের পুরনো ক্ষোভ ঠিকরে বেরিয়ে আসে। তোরা আমার ভাইকে কুপিয়েছিলি টাকার লোভে, আজ তোরা কেউ বাঁচবি না। মা বাবা মারা যাওয়ার পর ভাই আমার পাশে ছিল, শালা তোরা ওকে শান্তি দিসনি। ফারুক রক্তাক্ত মুখে তাকিয়ে কাপা গলায় বলে ওঠে, আমরা তো শুধু টাকার জন্য, ওটা তো ব্যবসা ছিল রাফি, তোর ভাইকে এভাবে মারার কথা ছিল না। রাফির চোয়াল শক্ত হয়ে যায় কথাটা শুনে, চোখে জল চিকচিক করে ওঠে পুরনো স্মৃতির ভারে। মনে পড়ে যায় সেই দিনটা যেদিন ওর দাদা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল, আর সেদিন থেকেই ও একা লড়াই করে এসেছে এই পৃথিবীতে। প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেঁচে থেকেছে বছরের পর বছর। ব্যবসা? আমার ভাইয়ের জীবন তোদের কাছে শুধু ব্যবসা ছিল? আর কোনো কথা না বলে রাফি একে একে দুজনকেই গুলি করে দেয়, বুকে পেটে মাথায়। মুহূর্তের মধ্যেই দুজনেরই নিথর দেহ হয়ে যায় মাটিতে। চারদিকে শুধু লাশের সারি, রক্তের গন্ধ ভাসছে বাতাসে। রাফি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে সেই দৃশ্যের সামনে, তারপর হঠাৎই ভেঙে পড়ে, হাঁটু মুড়ে বসে পড়ে মাটিতে। বছরের জমে থাকা কষ্ট আর একাকিত্ব চোখের জল হয়ে গড়িয়ে পড়তে থাকে। জোরে জোরে কাঁদতে থাকে ও, যেন এতদিনের সব চাপা কষ্ট আজ একসাথে বেরিয়ে আসে। জিয়া দূরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। রাফির ডাক শুনে ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে তখনও ভয়ের রেশ। রাফি ওর দিকে তাকিয়ে ভাঙা গলায় বলতে শুরু করে, আমি কোনো টিচার না জিয়া, আমি একজন মাফিয়া, কিন্তু আমি প্রতারক নই। আমি ভালোবাসতে জানি, কখনো ছেড়ে যাব না। জানি তুমি যদি পাশে থাকো তাহলে আমি সারা জীবন তোমার হয়ে থাকবো, কখনো ছেড়ে যাব না। প্লিজ আমাকে রেখে যেও না জিয়া।
জিয়ার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে কথাগুলো শুনে। এতক্ষণের ভয় আতঙ্ক সব যেন এক মুহূর্তে গলে গিয়ে অন্য একটা অনুভূতিতে পরিণত হয়। ও আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরে, বুকে মুখ গুজে কাঁদতে থাকে। আমিও ভালোবাসি আপনাকে অনেক আগে থেকে। আপনি যাই হন না কেন, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। রাফিও ওকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখের জল আর থামছে না কারো। দুজনেই কাপা গলায় একে অপরকে বলতে থাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি। চারপাশের ধ্বংসস্তূপ আর রক্তের মধ্যেও যেন দুটো মানুষ খুঁজে পায় নিজেদের ভালোবাসার নিরাপদ আশ্রয়। জিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে, আপনাকে হারাতে পারবো না আমি, একদম না। আপনি সুস্থ হয়ে যান, আমি সব সময় আপনার পাশে থাকবো। রাফি জিয়ার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। চোখে তখনও জল, কিন্তু ঠোঁটে এক টুকরো স্বস্তির হাসি ফুটে ওঠে। তুমি তো আছো বলেই আমি বাঁচতে চাই জিয়া, তুমি আমার শেষ আশ্রয়। দূরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে দুজনের কাছে সেসব কিছুই মূল্যহীন। রক্তাক্ত এই ভার্সিটির প্রাঙ্গণে দাঁড়িয়েও দুজনের চোখে তখন শুধু একে অপরকে ঘিরে নতুন এক ভবিষ্যতের স্বপ্ন, যেখানে অতীতের সব অন্ধকার পেছনে ফেলে তারা একসাথে নতুন করে বাঁচবে।